পড়া। তাহলে প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেল এটাকে নিয়ে আমরা আগের উইকে ডিসকাস করেছিলাম। আজকে আমরা পড়বো এদের সম্বন্ধে ডিটেলসে, রাইট? তাহলে চলো এটা ডিটেলসে এবার আমরা একটু পড়তে শুরু করি। তার আগে একটুখানি দেখে নিই আবার। এবার আমি তাহলে তোমাকে এনসিইআরটির বইটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা তোমাদের সবাই এনসিইআরটির বইটা একটু খুলে নাও। আর এনসিইআরটির বইটা যখনই আমরা খুলবো, দেখো আমরা অলরেডি সেল কোষ কি বা হোয়াট ইজ দ্য সেল থিওরি এগুলো সবগুলোই আমরা পড়ে ফেলেছিলাম। তার সঙ্গে আমরা পড়ে ফেলেছিলাম আগের দিন কোষ তত্ত্ব বা সেল থিওরি সম্বন্ধে। কোষের নিরীক্ষণ এবং প্রোক্যারিওটিক কোষ সমূহ সম্বন্ধেও পড়েছিলাম, তার একটুখানি পার্ট বাকি আছে। তাহলে সেখান থেকে আমাদের পার্টটা আজকে শুরু করি আমাদের এই ক্লাসটা। তাহলে প্রোক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বলতে আমরা ব্যাকটেরিয়াকে বলেছিলাম, যাদের মধ্যে নিউক্লিয়াসটা ডেভেলপ নয়, তাই তো? তাই সেগুলোকে নিউক্লিয়েডও বলে, সেটা আমরা দেখেওছিলাম আগের দিন। তাদের মধ্যে সেই ফ্ল্যাজেলা প্রেজেন্ট আছে যেটা লোকোমোটরি অর্গানস হিসাবে, সেটাও আমরা দেখেছিলাম। তাহলে এরপর তো এই মাইক্রোস্কোপ সম্বন্ধেও দেখেছিলাম আমরা। তাহলে এবার দেখো যে জিনিসটা আমি তোমায় দেখাতে চলেছি, যেটা হচ্ছে আমাদের আজকে দেখো আমরা পড়বো কোন পার্ট থেকে, এই প্রোক্যারিওটিক কোষের সম্বন্ধে। এই পার্টটা আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম। তাহলে আজকে আমরা পড়বো কিছু প্রোক্যারিওটিক কোষের, দেখো লাস্ট যে প্যারাগ্রাফটা একটু আমাদের বাকি ছিল, সেই প্যারাগ্রাফটা পড়িয়ে আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যে যাব। দেখো এই লাস্ট প্যারাগ্রাফটা আমি তোমাদের সাথে একটু এক্সপ্লেন করি। দেখো সেটা হচ্ছে, এক সেকেন্ড, এগুলো সব পড়ানো হয়ে গেছিল আমাদের। রাইবোজোম এইটাও আমাদের আজকে পড়াবার বিষয়। দেখো আমরা তাহলে আজকে তোমাদের সাথে যেটা পড়াবো, রাইবোজোম সম্বন্ধে আজকে আমরা পড়াবো। দেখো রাইবোজোম আর ইনোক্লিউশন বডিজ, এইটা আমরা কার কথা বলছি? আমরা প্রোক্যারিওটিক সেলের কথা বলছি। কিন্তু এই দেখো এই প্রোক্যারিওটিক সেল বা তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গঠন যদি তুমি দেখো, রাইবোজোমটা আছে প্রেজেন্ট। রাইবোজোম কিন্তু এমনই একটা সেল অর্গানাল যেটা কিন্তু প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল দুজনের ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে, তাই তো? এবার দেখো মজার কথাটা কি, এই প্রোক্যারিওটিক সেলের একটা ভেরি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই রাইবোজোমের পুরোগুলো কার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে? এটা প্লাজমা মেমব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে কোষ পর্দার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। এবার তুমি যদি এই রাইবোজোমের সাইজটা দেখো, এটা 15 ন্যানোমিটার থেকে 20 ন্যানোমিটারের মধ্যে একটা সাইজ হয়। আর এই যে রাইবোজোম প্রোক্যারিওটিক সেলের মধ্যে, এর মধ্যে দুটো সাব ইউনিট থাকে। একটাকে আমরা বলছি লার্জ সাব ইউনিট আর একটাকে আমরা বলছি স্মল সাব ইউনিট। কিন্তু সেই সাব ইউনিট গুলো কি কি? দেখো একটা হচ্ছে 50s আর একটা 30s। এস মানে আমরা জানি ভেদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। কিন্তু এই দুটোকে মিলিয়ে দেখো আমাদের কিন্তু 70s তৈরি হচ্ছে। এটা কিন্তু যোগফল বা অ্যাডিশন করে হয় না, এটা একটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা যদি তোমাকে বলি প্রোক্যারিওটিক সেলের মধ্যে রাইবোজোমটা কি টাইপের? 70s টাইপের আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওর দুটো সাব ইউনিট কি কি যদি বলি, 50s আর 30s। এই ধরনের এমসিকিউটা আমরা পেতে পারি। স্যার বলছি আমি আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না। তো অন্যরা একটু আমার কথা শুনতে পাচ্ছ? একজন দুজন একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, যে শুনতে পাচ্ছ না সে একটু বাবা এক্সিট করে আবার জয়েন করো। তো টেকনিক্যাল তোমার কিছু প্রবলেম লাগছে। দেখো এবার এই যে রাইবোজোম গুলো, রাইবোজোম সকলকে মিউট করে দিলে শোনা যাবে স্যার। সবাইকে মিউট আমি করে দিচ্ছি আবার। দেখো এই যে আমি বলছিলাম এই রাইবোজোমের ফাংশনটা কি সেটা একদম মাথায় ক্লিয়ার ঢোকাও। আমি যেগুলোকে আন্ডারলাইন করেছি তুমিও তোমার এনসিইআরটির বইতে আন্ডারলাইন করো। সেটা হচ্ছে রাইবোজোমের মেইন ফাংশন প্রোটিন সিনথেসিসে হেল্প করা, মানে প্রোটিন তৈরি করতে হেল্প করে। কিন্তু প্রোক্যারিওটিক সেলের একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স, several ribosome may attach to single mRNA, মানে একটা সিঙ্গেল এমআরএনএ আছে, তার উপর তুমি কি দেখলে অনেকগুলো রাইবোজোম একসঙ্গে ওরা জুড়ে জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করে, মানে একটা দড়ির মতো স্ট্রাকচার, তার মধ্যে ভাবো রাইবোজোম গুলো অ্যাটাচ করে আছে। সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? পলিরাইবোজোম আর পলিজোম। তুমি এটা কোন সেলে দেখতে পাবে? শুধুমাত্র প্রোক্যারিওটিক সেলের মধ্যেই, রাইট? এবার যদি আমি দেখো রাইবোজোম এটা এই যে কি ফাংশন করে প্রোক্যারিওটিক সেলের মধ্যে, যেটা মেনলি এমআরএনএ টু প্রোটিন তৈরিতে হেল্প করে, মানে প্রোটিন সিনথেসিস করাটাই ইম্পর্টেন্ট তার ফাংশন। কিন্তু মাথায় রাখো প্রোটিনটা তৈরি হয় কোথা থেকে? সেটা হচ্ছে এমআরএনএ থেকে তৈরি হয়, সেটা তোমরা আরো ডিটেলসে দেখবে ক্লাস 12-এ। এবার আমাদের প্রোক্যারিওটিক সেলের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট দেখব, সেটা হচ্ছে ইনোক্লিউশন বডিজ। এইখান থেকে কিন্তু মেডিকেলের জন্য ভালো কোশ্চেন আসে।
এইখানটা সবাই একটু স্টার্ট দিয়ে রাখো ইনোক্লিউশন বডিজ এর এই পার্টটা। দেখো ইনোক্লিউশন বডি মানেটা কি, একটা প্রোক্যারিওটিক সেলে অনেক কিছু মেটেরিয়াল তৈরি হয়, সেগুলোকে তারা স্টোর করে, মানে রিজার্ভ মেটেরিয়াল গুলো প্রোক্যারিওটিক সেলে যখন স্টোর হয়, কোথায় স্টোর হয়? প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে। তখন আমরা তার নাম দিয়েছি ইনোক্লিউশন বডিজ। কি নাম দিচ্ছি আমরা? ইনোক্লিউশন বডিজ, মানে রিজার্ভ মেটেরিয়াল কোথায় স্টোর থাকে? সাইটোপ্লাজমের মধ্যে। পরের একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, দিস আর নট বাউন্ডেড বাই এনি মেমব্রেন সিস্টেম। এই যে ইনোক্লিউশন বডিজ গুলো, এগুলো শুধু সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো মেমব্রেন দিয়ে কভার করা কিন্তু নয়, মানে জাস্ট মেটেরিয়ালস গুলোই পড়ে আছে, বুঝতে পারছো? এটা ভেরি ইম্পর্টেন্ট, দিস আর নট বাউন্ডেড বাই এনি মেমব্রেন সিস্টেম। কোথায় আছে এরা? ফ্রিলি সাইটোপ্লাজমের মধ্যে ওরা প্রেজেন্ট আছে। সেগুলোর নামগুলো কি কি? ইনোক্লিউশন বডিজ যেটা প্রোক্যারিওটিক সেলে প্রেজেন্ট থাকে। স্যার কি হলো? স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার, আপনি মিউট আছেন। স্যার সেটা ভালো করে জানি, তুমি চুপ করে থাকো, স্যার ঠিক দেখে নিচ্ছে। দেখে নাও, আজকে আমরা দেখছিলাম এই ইনোক্লিউশন বডিজ গুলো। তোমরা সবাই মিউট করে নাও, সবাই দেখে নিজেকে। স্যার ইনক্লুশন বডিটা কিছু বুঝতে পারিনি স্যার। আবার একবার বলে দিচ্ছি, কেউ একজন বললে আবার একটুখানি ডাউট আছে তার। আজকে আমাদের নেটটা খুবই প্রবলেম করছে। দেখো ইনোক্লিউশন বডিজ মানে একটা রিজার্ভ মেটেরিয়াল বা ফুড মেটেরিয়াল, যাই কিছু হোক না কেন, সেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। সবাই মিউট করো নিজেকে। প্রোক্যারিওটিক কোষের বা সেলের মধ্যে এরা ফ্রি অবস্থায় থাকে। এরা কি কি আছে তোমার? ফসফেট গ্র্যানিউলস আছে, সাইনোফাইসিন গ্র্যানিউলস আছে, বা গ্লাইকোজেন গ্র্যানিউলস আছে। এগুলো কেউ দেখছে আমার এখানে? হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার ইনোক্লিউশন বডিজ এর নাম। এগুলো কোথায়? বারবার বলছি, প্রোক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। কিন্তু এবার একটা দেখো, আর একটা এখান থেকে ভালো এমসিকিউ পাচ্ছি আমরা, যেটা সেটা হচ্ছে গ্যাস ভ্যাকুয়াল। গ্যাস ভ্যাকুয়ালটা তুমি সব ব্যাকটেরিয়ার মধ্যে বা সব প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাও না। তাহলে কোথায় কোথায় দেখতে পাও? এই অপশনগুলো তোমাকে এমসিকিউ কি কি দেওয়া হবে? ব্লু গ্রিন অ্যালগি বা ব্লু গ্রিন আর পার্পল আর গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে। এরা তিনজনই আলটিমেটলি ফটোসিনথেসিস বা ফুড প্রোডাকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাই এদের মধ্যে একটা গ্যাস ভ্যাকুয়াল প্রেজেন্ট থাকে, এটা মাথায় রাখবে। তাহলে গ্যাস ভ্যাকুয়াল কোথায় কোথায় প্রেজেন্ট থাকলো? ব্লু গ্রিন, পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই তিনজনের মধ্যে। আর সাধারণত অল দ্য প্রোক্যারিওটিক সেল বা অল ব্যাকটেরিয়ার মধ্যে তুমি ইনোক্লিউশন বডিজ মানে রিজার্ভ মেটেরিয়াল হিসাবে কি কি দেখতে পেলে? ফসফেট গ্র্যানিউলস, সাইনোফাইসিন গ্র্যানিউলস আর গ্লাইকোজেন গ্র্যানিউলস। এই হচ্ছে আমাদের ইনোক্লিউশন বডিজ। এটা দিয়ে আমাদের প্রোক্যারিওটিক সেলের পার্টটা এখানেই তোমার শেষ হচ্ছে। এবার দেখো, আমি তোমাকে একটা কোশ্চেন শেয়ার করব তোমার সাথে, আমরা আগের দিনের মতো। সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমাকে একটুখানি দিতে হবে। অ্যান্সারটা তুমি দেবে তোমার চ্যাট বক্সে, এবং আমরা যে প্রথম হবে আমি সেটা দেখতে চাইছি তোমাদের মধ্যে কে প্রথম হচ্ছ। চলো আমি এবার সেটা কোশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা একটু ভালোভাবে কনসেন্ট্রেট করো। আমি তোমাকে কোশ্চেনটা এবার তোমার সাথে দেখাচ্ছি, হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করো। অ্যানসারটা তোমাদের দিতে হবে চ্যাট বক্সে। শুধুমাত্র তুমি 1 এর কোশ্চেন, তার রাইট অপশনটা লিখবে, 1 এর এ বি সি ডি যেটা হচ্ছে। দেখো আমাদের প্রথম কোশ্চেন আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি এখন। দেখো, which of the following statement is false for the prokaryotic cell? তোমরা চ্যাটে অপশনগুলো দেবে, চ্যাটে অপশনগুলো দাও। Which of the following statements is false of the prokaryotic cell inclusions? যেটা আমরা তোমাকে এক্ষুনি পড়ালাম, এদের মধ্যে কোনটা ফলস সেটা একটু আমরা দেখে নিই। এদের মধ্যে এক নম্বর কি দেখতে পাচ্ছি আমরা? These are storage granules in cytoplasm. These are membranous, phosphate granules, synophysin granules, glycogen granules are the example of cell inclusions.
And option D, gas vacuole is found in the BGA, purple and green photosynthetic bacteria. তাহলে এদের মধ্যে আমি কিন্তু আপনাকে চাই অনেক আগে পাঠিয়েছি দেখুন পার্সোনালি। না, এটা কিন্তু কেউ পার্সোনালি অ্যান্সার পাঠালে হবে না, এটাকে এভরি ওয়ানে তোমরা পাঠাবে সবাই, হ্যাঁ, আর এভরি ওয়ানে আচ্ছা, পাঠাবে আচ্ছা। তোমরা, রাইট? দেখো এই অ্যান্সারটা কিন্তু 64 জন এখন প্রেজেন্ট আছো ক্লাসে, তোমরা সবাই কিন্তু অ্যান্সারটাকে ইনপুট করবে, সবাই, কেউ একজনের যাতে বাদ না যাও, রাইট? তাহলে চলো আমাদের এবার আমি তোমাকে অ্যান্সারটা তোমাদের সাথে আগে শেয়ার করি। দেখো অ্যান্সারটা কোনটা হবে তোমরা ক্লিয়ার বুঝতেই পেরে গেছো হয়তো, সেটা হচ্ছে দে আর মেমব্রেনাস, মানে সে বলছি আমরা মেমব্রেন দিয়ে কভারিং করা আছে এদের মধ্যে, কিন্তু মেমব্রেন দিয়ে কভার করা নেই, কারণ আমরা একটু আগে কি দেখলাম, দে আর নন মেমব্রেনাস, তাই তো? দেখো এই অ্যান্সারটা আমাদের আজকে প্রথম যে পাঠিয়েছে সেটাকে তোমরাও তার নাম দেখতে পেয়েছো অবশ্যই, আমিও তার নামটা একটু বলছি। দেখো সে আমাদের প্রথম যে স্টুডেন্ট যে পাঠিয়েছো সে হচ্ছে আমাদের ইন্দ্রজিতা পাঠিয়েছো। ইন্দ্রজিতা তুমি কোথা থেকে আছো একটু বলবে? ইন্দ্রজিতা কোন জেলা থেকে? ইন্দ্রজিতা আমাদের আজকে প্রথম অ্যানসারটা করতে পেরেছে। হাওড়া থেকে স্যার। হাওড়া থেকে আছে, হাওড়া। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন আজকের টপিকের উপর, রাইট? এছাড়া তোমরাও সবাই পাঠিয়েছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। চলো এবার আমরা আমাদের আবার টপিকে ফিরে আসি, তারপর আমি আবার তোমাদের এরকম একটা এমসিকিউ তোমাদের সাথে ডিসকাস করব, রাইট? চলো আবার আমরা একটুখানি আমাদের আবার এনসিইআরটির বইটায় ফিরে আসছি। দেখো এবার আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল বা যাদের মধ্যে বলতে পারো উন্নত ধরনের কোষ, এই ইউক্যারিওটিক সেলের মধ্যে কারা কারা আসে, কাদের কাদের মধ্যে ইউক্যারিওটিক সেল আছে বলো তো? এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে তো ইউক্যারিওটিক সেল আছে আমরা ভালো করেই জানি, আমাদের মধ্যে ইউক্যারিওটিক কোষ আছে আমরা ছোটবেলা থেকেই জানি, কারণ সুগঠিত নিউক্লিয়াস আছে আমাদের মধ্যে, তাই তো? এবার দেখো মজার ঘটনা হচ্ছে শুধু কি আমাদের মধ্যে, প্রোটিস্টা, প্ল্যান্ট, অ্যানিম্যাল, ফাঙ্গি, এই যে চারজনের কথা বলছি, চারটে কিংডমের কথা, যাদের মধ্যে তুমি ইউক্যারিওটিক সেল দেখতে পাবে, তাই তাদেরকে আমরা ইউক্যারিওটস বলবো। এবার ইউক্যারিওটিক যে তুমি সেল দেখেইছো তাদের মধ্যে এক্সট্রা কি আছে, কেন তাদেরকে আমরা বলছি উন্নত, কেন ওদেরকে বলছি সুগঠিত? কারণ ইউক্যারিওটিক সেল দেয়ার ইজ এ এক্সটেন্সিভ কম্পার্টমেন্টালাইজড অফ দ্য সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজমের মধ্যে না সুন্দর করে সব জায়গাটা কম্পার্টমেন্টের মতো ভাগ করা আছে, মানে কম্পার্টমেন্ট মানে ছোট ছোট যেন রুম রুম করে ভাগ করা আছে। এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার তুমি প্রথম পেলে, কিন্তু এটাই সব নয়, আর একটাও আছে। আরেকবার একটু বলুন। হ্যাঁ আবার বলছি, দেখো ইউক্যারিওটিক সিস্টেমের মধ্যে বা সেলের মধ্যে তুমি দেখবে ছোট ছোট কম্পার্টমেন্টের মতো সাইটোপ্লাজমটা ভাগ করা আছে, আর এবার এই কম্পার্টমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেল অর্গানেলস গুলো উপস্থিত বা প্রেজেন্ট আছে। কেন আছে? এতে লাভ কি হচ্ছে? এতে প্রত্যেকটা সেল অর্গানেলস তারা ভালোভাবে তাদের কাজটা সিস্টেমেটিক ভাবে করতে পারছে। কিন্তু তাহলে এটা আমরা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স পেলাম ইউক্যারিওটিক সেলে, কিন্তু এটা ছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে এদের মধ্যে তুমি কি দেখতে পাবে? অর্গানাইজড নিউক্লিয়াস। ভালোভাবে আন্ডারলাইন করো তোমার এনসিইআরটিতে, অর্গানাইজড নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসটা সুগঠিত, শুধু তাই নয় সেটা নিউক্লিয়ার এনভেলপ দ্বারা ঘেরা, মানে নিউক্লিয় পর্দা দিয়ে আবৃত, মানে নিউক্লিয়ার এনভেলপ দিয়ে ঘেরা। এটা ছাড়াও আরো তোমাকে যদি একটা স্টেটমেন্ট বেসিস এমসিকিউ দিতে হয়, ইউক্যারিওটিক সেলের আরো কিছু ইউনিক ফিচার্স কি, সেটা তাদের মধ্যে আছে রাইট কমপ্লেক্স লোকোমোটরি অর্গানস, মানে যাতে সেলগুলোর মধ্যে ফ্ল্যাচেলা, সিলিয়া এই ধরনের লোকোমোটরি আর তোমার পার্ট জেনারেলি অ্যাটাচমেন্ট থাকে ইউক্যারিওটিক সেলের সঙ্গে। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা ভেরি ইম্পর্টেন্ট সাইটোস্কেলিটাল স্ট্রাকচার, মানে সেলের মধ্যে না স্কেলিটালের মতো আমাদের বডির মধ্যে যেরকম স্কেলিটাল আছে, এক একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে সেই ধরনের স্কেলিটাল আছে, যাতে সেলটাকে ওয়েল অর্গানাইজড ভাবে কাজ করানো যায়। সাইটোস্কেলিটাল স্ট্রাকচার তার মানে তুমি এইখান থেকে এই প্যারাগ্রাফ থেকে এনইটির জন্য একটা ভালো এমসিকিউ পেয়ে গেলে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ইউক্যারিওটিক সেল। আর একটা ক্যারেক্টার বাকি আছে, the genetic material is organized into the chromosome. ইউক্যারিওটিক সেলের জেনেটিক মেটেরিয়ালটা কোথায় থাকে প্রেজেন্ট? সেটা প্রেজেন্ট থাকে ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোম।
আমরা জানি ক্রোমোসোম, আমাদের মধ্যে ক্রোমোসোম কটা আছে? 46টা ক্রোমোসোম আছে, তাদের মধ্যেই জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট আছে ইন দ্য ডিএনএ ফর্মে। এবার আমি পরের প্যারাগ্রাফটা চলে আসছি, তাহলে একটা ভালো এমসিকিউ পেয়ে গেলাম কিন্তু আমরা। অল ইউক্যারিওটিক সেল আর নট আইডেন্টিক্যাল। তুমি প্ল্যান্ট সেল বা অ্যানিমাল সেলে দেখো, ওদের মধ্যে গঠনগত বা স্ট্রাকচারাল ডিফারেন্স তো আছে। কি ডিফারেন্স? তুমি যদি দেখো প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল আছে, প্লাস্টিড প্রেজেন্ট আছে, লার্জ একটা ভ্যাকুয়াল বা কোষ গহ্বর প্রেজেন্ট আছে, কিন্তু এইগুলো কোনোটাই অ্যানিমাল সেলে নেই। তাহলে অ্যানিমাল সেলে ভ্যাকুয়াল, বড় সাইজের ভ্যাকুয়াল নেই, প্লাস্টিডও নেই, সেল ওয়াল বা কোষ প্রাচীরও অ্যাবসেন্ট আছে। এগুলো সবগুলোই প্ল্যান্ট সেলের ব্যাপার বললাম। কিন্তু তাহলে অ্যানিমাল সেলে কি আছে? অ্যানিমাল সেলের কোনো কি ইউনিক কোনো স্ট্রাকচারাল পার্ট আছে? দেখো আমরা এমসিকিউটা এই লেভেল থেকে আসতে পারে। অ্যানিমাল সেলের মধ্যে সেন্ট্রিওলস আছে, সেই সেন্ট্রিওলস কিন্তু আবার প্ল্যান্ট সেলের মধ্যে অ্যাবসেন্ট আছে। সেন্ট্রিওল কি কাজ করে? ওরা সেল ডিভিশন প্রসেসে হেল্প করে। তাহলে বোঝা গেল এই প্যারাগ্রাফ থেকে আমাদের এনইটি লেভেলের কি কি লেভেলের কোশ্চেন আসছে। প্রথম প্যারাগ্রাফ থেকে আমি বললাম ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ইউক্যারিওটিক সেল। সেকেন্ড পার্ট থেকে আমাদের কোশ্চেন আসছে কি, সেটা হচ্ছে তোমার প্ল্যান্ট সেল বা অ্যানিমাল সেলের একটু ডিফারেন্সের উপর বেস করে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো তোমার বইতে, এনসিইআরটির বইতে ছবিটাও দেওয়া আছে, তোমাকে এই ছবিটার কিন্তু এই লেভেলিং পার্টগুলো না খুব ভালো করে মাথায় রাখবে। কোনটা নিউক্লিয়াস, কোনটা নিউক্লিওলাস বলছি, কোনটা গলগি অ্যাপারেটাস বলছি, কোনটা নিউক্লিয়ার এনভেলপ বলছি, কোনটা প্লাজমা মেমব্রেন বলছি, কোনটা ভ্যাকুয়াল বলছি, সবগুলো। এবার চলো আমাদের পরের পার্টটাকে নিয়ে আমরা আসি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেল, ইন্ডিভিজুয়াল সেল অর্গানেলস, তার আমরা পার্টের স্ট্রাকচার এবং ফাংশনগুলোকে দেখব। এবার দেখে নিই আমাদের প্রথম যে তোমার স্ট্রাকচারাল আমরা পার্ট ডিসকাস করব, সেটা হচ্ছে সেল মেমব্রেন, বাংলায় যাকে তোমরা বলো কোষ পর্দা। এই যে তোমার সেল মেমব্রেন, এইটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট। কি বলছি দেখো, ডিটেল স্ট্রাকচার অফ দ্য মেমব্রেন ওয়াজ স্টাডিড অনলি আফটার দ্য আলটিমেটলি অ্যাডভান্স অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। যতদিন না ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হয়েছিল ততদিন আমরা সেল মেমব্রেন সম্বন্ধে কিছুই জানতে পারছিলাম না। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ তাহলে একটা ভেরি ইম্পর্টেন্ট টুলস, যেটার সাহায্য নিয়ে, যেটার হেল্প নিয়ে আমরা সেল মেমব্রেনের স্ট্রাকচার জানতে পেরেছিলাম। কখন সেটা? সেটা 1950s এর, কিন্তু মানে 1950s এর সময়টা ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হয়েছিল, এটাও একটা ইনডাইরেক্টলি কোশ্চেন হতে পারে। কিন্তু আরেকটা জিনিস দেখো, কেমিক্যাল স্টাডিজ অফ দ্য সেল মেমব্রেন, অর্থাৎ একটা সেল মেমব্রেন কেমিক্যালি কোন কোন জিনিস দিয়ে তৈরি, মানে সেটা প্রোটিন, লিপিড কি দিয়ে তৈরি, সেটা আমরা জানতে পেরেছি হিউম্যান রেড ব্লাড সেলস এর উপর স্টাডি করে। কার উপর? প্রথম স্টাডি করে কোন সেলের উপর জানতে পেরেছিলাম? এটাও এমসিকিউ এর কোশ্চেন, আন্ডারলাইন করো। সেল মেমব্রেনের কেমিক্যাল নেচার, এটা আমরা জানতে পেরেছিলাম হিউম্যানের আরবিসি সেলসকে স্টাডি করে। সায়েন্টিস্টরা আলটিমেটলি পসিবল স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন তারপরেই আমাদের জানিয়েছিলেন। কি জানিয়েছিলেন? এবার সেটাকে নিয়ে কথা বলি চলো। These studies show that cell membrane mainly composed of lipid and protein. মানে সেল মেমব্রেন বা কোষ পর্দা দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন। কিন্তু লিপিডস গুলোর মধ্যে মেনলি একটা স্পেশাল টাইপ অফ লিপিড প্রেজেন্ট থাকে, তার নাম ফসফোলিপিডস। এবার ফসফোলিপিডস গুলো কি ফর্মে আছে? ওরা বাইলেয়ার ফর্মে আছে। দেখো তুমি এখানে একটা ছবি আঁকা এঁকেছি আমি, দেখো এইটা হচ্ছে একটা ফসফোলিপিডস এর স্ট্রাকচার, এটা একটা আছে আর এইখানেও একটা আছে, দেখতে পাচ্ছ ওরা বাইলেয়ার ফর্মে আছে। The lipids are arranged within the membrane with the polar head towards the outer side. দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে তোমার ফসফোলিপিডস, এই যে মাথাটা গোল মতো যে পার্টটা দেখছো, এটাকে বলছি আমি হেড পার্ট। এটা কি ধরনের নেচারের? পোলার হেড পার্ট। কোথায় আছে? আউটসাইডে প্রেজেন্ট আছে, বাইরের দিকে আউটসাইডে। ভেতর দিকে কি আছে? এই যে এটা লম্বা মতো যে পার্টটা দেখছি, এটা হচ্ছে টেল পার্ট। এই টেল পার্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? এরা হাইড্রোফোবিক। হাইড্রো মানে জল, ফোবিয়া মানে ভয়, মানে এরা জলকে ভয় পায়, মানে জলে যাতে এগুলো তোমার দ্রবীভূত হবে না। হাইড্রোফোবিক টেলস প্রেজেন্ট আছে টুয়ার্ডস দ্য ইনার পার্ট।
তাহলে এইটা তোমার স্ট্রাকচারটা তুমি ভালো করে মাথায় রাখো যে সেল মেমব্রেন সেটা কি দিয়ে তৈরি হলো, সেটা ফসফোলিপিডস দিয়ে তৈরি হলো। ফসফোলিপিডস কটা লেয়ারে আছে? দুটো লেয়ারে আছে। এবার এক একটা ফসফোলিপিডসকে তুমি যদি দেখো এর মাথাটা বা হেড পার্টটা কোথায় আছে? টুয়ার্ডস দ্য আউটার সাইড, মানে বাইরের দিকে। আর তার টেল পার্টটা যেটা হাইড্রোফোবিক নেচারের সেটা আছে ভেতরের দিকে। এবার এখান এটা এরকম ভাবে স্ট্রাকচারটা আছে কেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। This ensured that non-polar tail of saturated hydrocarbon is protected from the aqueous environment. একটা সেল, আমাদের সেলগুলো ভাবো, আমাদের অ্যানিমাল সেল, এরা যে এনভায়রনমেন্টে থাকে সেখানে তো জল আছে না, ওয়াটার আছে। তাহলে কোনো একটা সাবস্টেন্স যদি জলের মধ্যে তারা সলিউশনে চলে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়, তাহলে কিন্তু সেই স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এর জন্য আউটার পোলার হেড রেখেছি আমরা, যাতে এরা কিন্তু মানে সেইভাবে রিয়াকশন করে না। এই লাইনটা আবার ভালো করে শোনো। This ensure that non-polar tail of the saturated hydrocarbon is protected from aqueous environment. আর একটা সেল মেমব্রেনের ম্যাক্সিমাম পার্টটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে নন পোলার টেলটা। দেখো নন পোলার টেল, ওটাই তো ম্যাক্সিমামটা, আর হেড পার্টটা তো ছোট্ট ছোট্ট দুটো পার্ট দেখতে পাচ্ছি। আর এই ফসফোলিপিডস, এই যে মেমব্রেনের সঙ্গে তোমার কোলেস্টেরল সেটাও প্রেজেন্ট থাকে, কোলেস্টেরল প্রেজেন্ট থাকে। তুমি একটা ছবি দেখে নাও, তোমার এনসিআরটি তে আছে। দেখো এই যে তুমি সে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা ফসফোলিপিডস এর স্ট্রাকচার দেখছি আমরা। এই হচ্ছে বাইলিয়ার, এটা একটা নিচের দিকে একটা আছে, এদের হেড পার্ট গুলো বাইরের দিকে আর টেল পার্টটা কিন্তু ভেতর দিকে আছে। আর এই টেল পার্টের পোর্শনটাই কিন্তু একটা মেন পার্ট বলতে পারি তোমার প্লাজমা মেমব্রেনের মধ্যে। এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে আরো কিছু কিছু জিনিস দেখো অ্যাটাচমেন্ট হয়ে আছে। কি কি সেইগুলো? কিছু সুগার বা কার্বোহাইড্রেট, কিছু পেরিফেরাল প্রোটিন, কিছু ইন্টিগ্রাল প্রোটিন। মানে এখানে আমরা দুটো টাইপের প্রোটিনের নাম তোমাকে শুনিয়ে রাখলাম, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। এদের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা তোমাকে একদম ক্লিয়ার বলি চলো, একদম কোনো কোশ্চেনের থেকে বাদ যাবে না। তাহলে আমরা এই জিনিসটা মাথায় ঢুকে গেল, কোলেস্টেরল এটাও কিন্তু ফসফোলিপিডের সঙ্গে প্রেজেন্ট থাকে আমাদের সেল মেমব্রেনের মধ্যে। এরপর দেখো আমি পরের পেজটায় আসি। বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন clearly reveal that cell membrane also process protein and carbohydrate. আমরা আরো যখন বায়োকেমিক্যালি আরো রিসার্চ করলাম সেলের সম্বন্ধে, সেল মেমব্রেনের সম্বন্ধে, আমরা জানতে পারলাম এই যে সেল মেমব্রেন শুধুমাত্র লিপিড বা ফসফোলিপিড দিয়ে তৈরি নয়, এর সঙ্গে প্রোটিন এবং কার্বোহাইড্রেটও প্রেজেন্ট থাকে। কিন্তু সেটা তাদের রেশিওটা কি, এটা আবার জানার খুব আমাদের আগ্রহ জন্মালো যে প্রোটিন আর লিপিডটা কি রেশিওতে থাকে। কিন্তু বাবা সেটা ভ্যারি করে ডিফারেন্ট সেলের মধ্যে, ডিফারেন্ট সেল টু সেল। তুমি যদি তোমাকে হিউম্যান বিংস এর কথা বলি, আমাদের এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা আরবিসির কথা বলছি। অ্যাপ্রক্সিমেটলি, এটা এমসিকিউ কোশ্চেন আসছে, আন্ডারলাইন ভালো করে, 52% প্রোটিন এন্ড 40% লিপিড প্রেজেন্ট আছে। আদার্স অন্য সাবস্টেন্স গুলো প্রেজেন্ট আছে, কার্বোহাইড্রেট, কোলেস্টেরল, এইসব গুলো সব। এবার দেখো ডিপেন্ডিং অন দা ইজ অফ এক্সট্রাকশন, আমরা মনে করো একটা সেলকে তো এক্সট্রাক্ট করে তবেই তো তাকে স্টাডি করতে হবে। এবার এই আমরা ওইভাবে স্টাডি করে দেখলাম মেমব্রেনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট আছে। আমি একটু আগেও তোমায় বললাম দুটো টাইপের প্রোটিন প্রেজেন্ট থাকছে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। কিন্তু এই দুটো প্রোটিনের মধ্যে ডিফারেন্সটা কি? পেরিফেরাল, তুমি মাথায় রাখো এই পেরিফেরাল প্রোটিনটার মানেটাই তুমি বুঝতে পারছো এর মানেটা কি? এই পেরিফেরাল প্রোটিনটার মানে হচ্ছে এরা এই যে সেল মেমব্রেনের সারফেসের সঙ্গে একটা লুজলি অ্যাটাচ হয়ে আছে, মানে আলগাভাবে অ্যাটাচমেন্ট হয়ে আছে পেরিফেরাল প্রোটিন। আর ইন্টিগ্রাল প্রোটিন গুলো কিভাবে আছে? ওরা পার্সিয়ালি একটু মনে করো মেমব্রেনের ওই ফসফোলিপিডের মধ্যে ভেতরে ঢুকে আছে, এইভাবে দেখতে পাচ্ছ আঙুলটা দেখো, আমি পার্সিয়ালিও বলছি, আদারওয়াইজ পুরো ফসফোলিপিডের মধ্যে ইন্টিগ্রেট কন্ডিশনে আছে, মানে গিথে আছে ভাবো। এইখান থেকে আমাদের ভালো একটা কোশ্চেন এলো, ইন্টিগ্রাল প্রোটিন পার্সিয়ালি এমবেডেড করে থাকতে পারে
আদারওয়াইজ পুরোপুরি ইন্টিগ্রেটেড কন্ডিশনে ফসফোলিপিডস এর মধ্যে গিঁথে থাকতে পারে। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। আর পেরিফেরাল প্রোটিন সেল মেমব্রেনের সঙ্গে লুজলি অ্যাটাচ করে থাকে, এইটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। এইটা আমাদের কোশ্চেন আসতে পারে, এবং এরিথ্রোসাইটস এর মধ্যে কত তোমার প্রোটিন বা লিপিডস আছে সেটাও কিন্তু আমাদের এমসিকিউ এর একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে এনইটির জন্য। তারপর দেখো এবার আমরা চলে আসছি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা ইমপ্রুভ মডেল অফ দ্য স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনকে নিয়ে না ডিফারেন্ট মডেল প্রেজেন্ট ছিল। রবার্টসনের বলে একজন সায়েন্টিস্ট ছিল, ইউনিট মেমব্রেন কনসেপ্ট, সেসব তোমার এনইটি সিলেবাসে নেই। কি আছে তাহলে এনইটি সিলেবাসে? আসে তোমার ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল কোন দুজন সায়েন্টিস্ট দিয়েছিল জানো? সিঙ্গার অ্যান্ড নিকলসন। এই দুজন সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন ছিল ফ্লুইড মোজাইক মডেল। এটা হচ্ছে মানে তোমার 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ফ্লুইড মোজাইক মডেল কোন দুজন সায়েন্টিস্টরা দিয়েছিল। এবার এই ফ্লুইড মোজাইক মডেল থেকে কি কি আমরা জানতে পেরেছি? এটা হচ্ছে একটা কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিড এনেবল দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন। মানে কি বলতো, জানো জলের উপর মনে করো কিছু ভেসে আছে না, মনে করো পলিথিন প্যাকেট জলের উপর ভেসে থাকে, যখন জলের ঢেউ আসতে থাকে তখন ওই পলিথিন প্যাকেটগুলো যেমন ভেসে ভেসে এদিক ওদিক যেতে থাকে। সেল মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকা প্রোটিনগুলো ঠিক ওইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে থাকে। এটাকে আমরা কি বললাম? কোয়াসি ফ্লুইড নেচার। এর জন্য কে হেল্প করে? লিপিড এনেবল দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন। মানে প্রোটিন গুলো তো এরকম ভাবে ভেসে ভেসে যা বেড়াচ্ছে, একটু একটু করে মুভ করছে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক। কার হেল্প নিয়ে? লিপিডস এর হেল্প নিয়ে। তাহলে দিস এবিলিটি মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার ইটস ফ্লুইডিটি। মানে একটা আমরা বলি না ফ্লুইড মোজাইক মডেল, মানে আমাদের প্লাজমা মেমব্রেন এরকম স্ট্যাটিক না, ওরা যেন এরকম ভাবে না মুভ করছে সব সময়, মানে ফ্লুইডিটি দেখাচ্ছে। এই থেকেই আমরা নাম দিলাম এই মডেলটার ফ্লুইড মোজাইক মডেল। কোন দুজন সায়েন্টিস্ট? সিঙ্গার নিকলসন। ইয়ারটা কত? 1972। পুরো জিনিসটা তোমার মাথায় রাখতে হলো। এবার আমরা এই ফ্লুইড নেচার অফ দ্য মেমব্রেন, তার জন্য একটা প্লাজমা মেমব্রেনের কি কি ফাংশন হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন আসছে তোমার, সেল মেমব্রেনের ফাংশন। তুমি যা কিছু শিখেছো সব ভুলে যাও, তুমি এই সব ফাংশন গুলো মাথায় রাখো। একটা হচ্ছে সেল গ্রোথে হেল্প করা, ফরমেশন অফ ইন্ট্রাসেলুলার জাংশন, দুটো সেলের মধ্যে একটা ক্রস ব্রিজ বা জাংশন তৈরি করা, সিক্রেশনে হেল্প করা, কোনো একটা পার্টিকেলসকে সেলের মধ্যে ঢুকিয়ে নেওয়া, যেটাকে আমরা এন্ডোসাইটোসিস বলছি। এটা ছাড়াও সেল ডিভিশন। এতগুলো ফাংশন করে আমাদের সেল মেমব্রেন তার ফ্লুইডিটি নেচারের মধ্যে দিয়ে। আমাদের এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন পেয়ে গেলাম তোমাদের জন্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এবার আমরা তোমাদের জন্য আমরা প্লাজমা মেমব্রেনটা আমাদের পরের পার্টটায় আসছি। দেখো, one of the most important function of the plasma membrane is the transport of molecules across it. মানে এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিক আসতে পারে, কিন্তু সব মলিকুলস নয়। কেন সব মলিকুলস নয়? কারণ প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল, মানে অর্ধভেদ্য। মানে অনলি কিছু পদার্থই, সিলেক্টিভ কিছু পদার্থ যারা সেল মেমব্রেনের থ্রু দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু কারা তারা? তাদের কি কোনো বৈশিষ্ট্য আছে? ইন সাম মলিকুল প্রেজেন্ট ইন দ্য আইদার সাইড, মেনি মলিকুলস বলছি আমরা। দেখো এই যে মেনি মলিকুলস ক্যান মুভ ব্রিফলি অ্যাক্রস দ্য মেমব্রেন উইথাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য প্যাসিভ ট্রান্সপোর্ট। আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট কাকে বলছি? যখন মলিকুলস গুলো এক সাইড থেকে আরেকটা সাইডে ট্রান্সপোর্ট হয় উইথাউট এনি এনার্জি, তখন তাকে আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট বললাম। প্যাসিভ। এবার প্রশ্ন আসছে, প্যাসিভ ট্রান্সপোর্টের থ্রু দিয়ে কোন সাবস্টেন্স গুলো ট্রান্সপোর্ট হয়? দেখো, নিউট্রালস কিছু সলিউট,
may move across the membrane by the process of simple diffusion. সিম্পল ডিফিউশনও কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যেই আসে। সিম্পল ডিফিউশন বা প্যাসিভ ট্রান্সপোর্টে যখন মলিকিউলস গুলো ট্রান্সপোর্ট করে তখন কোন দিক থেকে কোন দিকে যায়? ফ্রম হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গা। দ্যাট মিন্স হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন। কিন্তু আমরা জলের কথা বলি, আমাদের ওয়াটারও কিন্তু মুভ করতে পারে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। সেটাকে আমরা একটা স্পেশাল টাইপ অফ ডিফিউশন প্রসেস বলছি, তার নাম দিচ্ছি আমরা অসমোসিস। কি নাম দিলাম? অসমোসিস, অভিস্রাবণ বাংলায়। সো অ্যাজ দ্য পোলার মলিকুল, এগুলো তো নিউট্রাল মলিকুলস এর হয়ে গেল, কিন্তু পোলার মলিকুলস গুলো বাবা মুশকিলে পড়েছে। পোলার মলিকুলস গুলো ক্যান নট পাস থ্রু দা নন পোলার লিপিড বাইলিয়ার। প্রথম হচ্ছে পোলার মলিকুলস গুলো তো ট্রান্সপোর্ট হতে পারে না ইজিলি। কিন্তু কেন পারে না? কেন? তার কারণ হচ্ছে লিপিডের এই যে মেমব্রেন দিয়ে তৈরি আমাদের সেল মেমব্রেন, এটা নন পোলার ইন নেচার। তার মধ্যে দিয়ে বুঝতেই পারছো পোলার সাবস্টেন্স গুলো কিভাবে ট্রান্সপোর্ট হবে? হতে পারবে না। কিন্তু তাদেরও তো ট্রান্সপোর্ট করা দরকার আছে। কিভাবে ট্রান্সপোর্ট হবে তারা? থ্রু দা ক্যারিয়ার প্রোটিন। থ্রু দা ক্যারিয়ার প্রোটিন মানে ওই যে আমি বলছিলাম না ইন্টিগ্রাল প্রোটিন, ওই সব প্রোটিনের হেল্প নিয়ে ট্রান্সপোর্ট হবে। যদি হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে হয় উইথাউট এনার্জি কিন্তু প্রোটিনের সহায়তা নিয়ে, তখন তাকে আমরা বলবো ফ্যাসিলিটেড ডিফিউশন। কিন্তু এবার আমি তোমাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথা বলি। A few ions or molecules are transported across the membrane against the concentration gradient. Against the concentration gradient মানে কি? মানে আমরা আগেরটা কি বলেছিলাম? হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, কিন্তু এখানে বলছি আমরা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন। সেই জন্য আমরা কথাটা ইউজ করলাম এগেইনস্ট দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিন্তু এইভাবে যেতে গেলে কি লাগে? এনার্জি লাগে। কি লাগে? এনার্জি। এটিপি ফর্মে লাগতে পারে, এটিপি এখানে ইউটিলাইজ হয়। তাহলে এই প্রসেসটার নাম দিচ্ছি আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা তিনটে প্রকারের প্রসেস দেখলাম। কিন্তু প্রথম কি দেখলাম? প্যাসিভ স্যার ট্রান্সপোর্ট। বলছি যে হ্যালো স্যার বলো, বলছি বলো। প্যাসিভ ট্রান্সপোর্ট মানে কি ব্যাপন? না, প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আসে তোমার ডিফিউশন, যে ডিফিউশনের মানে হচ্ছে ব্যাপন, রাইট? অসমোসিস, আচ্ছা অভিস্রাবণ, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেখানে সক্রিয় বলতে পারো একটা পদ্ধতি যেখানে আমাদের এটিপির সহায়তা লাগে। আমি নিচে তোমার বাংলাগুলো লিখে দিয়েছি, তুমি দেখো এখানে প্যাসিভ ট্রান্সপোর্ট এই যে দেখতে পারবে নিষ্ক্রিয় পরিবহন, তার নিচে দেখো এখানে ডিফিউশন বা সিম্পল ডিফিউশন বলছিলাম, সরল ব্যাপন। যখনই যার কিছু রকম ইংলিশে প্রবলেম হবে তারা কি করবে, নিচের এই প্যারাগ্রাফে বাংলা মানেটা দেখে নেবে। বুঝে গেল ব্যাপারটা? বুঝে গেছো তো? হ্যাঁ স্যার। ওকে, এই যে হ্যাঁ, আমি স্যার। বললাম, রাইট, ভেরি গুড। এবার আমরা সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখন বললাম, তার একটা উদাহরণ মাথায় রাখো, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা এই সোডিয়াম আর পটাশিয়াম সেল মেমব্রেনের থ্রু যে যাতায়াত করে সেটাও কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, মানে এটিপির সহায়তা নিয়ে। এই হচ্ছে আমাদের সেল মেমব্রেনের সম্বন্ধে এভরিথিং। আর এর বাইরে কোনো কোশ্চেন আসা উচিত নয় তোমাকে আমি যেগুলো বলেছি তার বাইরে, রাইট? তাহলে চলো এরপর তোমাকে আমরা আরেকটা জিনিস এবার দেখাই। দাঁড়াও এক সেকেন্ড, দেখে নিই আমরা। এক সেকেন্ড দেখে নিই আমরা। এবার আমরা কি করব, তোমাকে আবার একটা কোশ্চেন আমি তোমাদের সাথে দেখাবো। দেখো চলো সেই কোশ্চেনটা এবার আমি দেখাতে চলেছি তোমাদের। দুটো কোশ্চেন আমরা প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেল তার উপর বেস করে দেখাবো। তোমরা আবার সবাই একটুখানি অ্যানসার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। আমরা প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেল আর সেল মেমব্রেন এই দুটো টপিক যেটা তোমাকে পড়ালাম, এবার তার উপর আমি তোমাকে কোশ্চেন পেপারটা শেয়ার করে দেখাতে চলেছি। দেখো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেলের ডিফারেন্স ছিল, তার উপর বেস করে কোশ্চেনটা। তোমরা অ্যানসারটা লিখতে থাকো চ্যাট বক্সে। শাকনিক ব্যানার্জি আমাদের প্রথম অ্যানসারটা 2 এর বি দিয়েছে, রঞ্জিত কোলে দিয়েছে 2 এর এ।
দেখা যাক এর মধ্যে কি অ্যান্সার কোনটা ঠিক হচ্ছে, সেই আমাদের আজকে ফার্স্ট হবে। তোমরা সবাই, আমি চাইছি তোমাদের মধ্যে এখন যারা প্রেজেন্ট আছো 63 জন স্টুডেন্ট, তারা সবাই অ্যান্সার দাও। এখানে ইনপুট করাটা ভেরি ইম্পর্টেন্ট, আর কে কত প্রথম বেশি ফার্স্ট ইনপুট করতে পারছো এটা আমি দেখতে চাইছি, কারণ তোমার মেডিকেলে আমাদের ফার্স্ট অ্যান্সার দিতে শিখতে হবে। আমি তোমার মধ্যে এটা ইমপ্রুভ করাতে চাইছি, তাই আমি এই টেকনিক ফলো করছি তোমার সাথে। সেজন্য সবাই অ্যান্সার দেবে কিন্তু। তোমরা একটু মিউট করে দাও বাবা ফোনটা বলছি, সরি মানে সিস্টেমটা। চলো তাহলে আমরা এবার অ্যান্সারটা তোমাদের সাথে দেখাই। আমাদের সাগ্নিক না রঞ্জিতা, রঞ্জিতা নয়, সরি রঞ্জিত, কে আমাদের মধ্যে ফার্স্ট হলো আজকে? দেখি আমাদের অ্যান্সারটা এবার আমরা দেখাতে চলি। সেটা হচ্ছে তোমার 2 এর এ। দেখো আমরা কি বলেছিলাম, প্ল্যান্ট সেলের সঙ্গে অ্যানিমাল সেলের ডিফারেন্স একটু আমি বললাম না, সেটা হচ্ছে লার্জ ভ্যাকুয়ার প্লাস্টিড সেল ওয়াল, এটা প্রেজেন্ট থাকে প্ল্যান্ট সেলের মধ্যে কম্পেয়ার টু অ্যানিমাল সেল। তাহলে কিন্তু আমাদের প্রথম, রঞ্জিত তুমি কোন জেলা থেকে আছো একটু বলো। রঞ্জিত আনমিউট করো একটু। রঞ্জিত কথা শুনতে পাচ্ছ আমার? রঞ্জিত আমার কথা শুনতে পাচ্ছে না। যাই হোক, রঞ্জিত কিন্তু আমাদের অ্যান্সারটা প্রথম দিয়েছিল, যেটা হচ্ছে 2 এর এ। তোমাদের এই অ্যান্সারটা অনেকেই কিন্তু ভুল দিয়েছিলে, বি অনেকে দিয়েছিলে। তোমাদের কোথায় ভুলটা হয়েছিল জানো তো? তোমরা কিন্তু সেন্ট্রিওলটা কি করে ধরলে তোমরা? সেন্ট্রিওল, সেল ওয়াল, প্লাস্টিক, এই তিনটে অপশন কিন্তু একসঙ্গে ধরা উচিত হয়নি। শুভম দেখো তুমিও ভুল করেছিলে, পিনাকি, রাইট? আমরা অ্যান্সারটা কিন্তু এ হলো। তোমরা সবাই বুঝতে পেরেছো তো অ্যান্সারটা? চলো এবার আমরা পরের কোশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করি। সেল মেমব্রেন দিয়ে আমাদের পরের কোশ্চেন দেখি কোন রঞ্জিত আমাদের আগের বার প্রথম হয়েছিল, এবার দেখে নি আমরা। তীর্থাঙ্কর এবার প্রথম অ্যান্সার দিয়েছে, আয়ুষী দিয়েছে সেকেন্ড, তীর্থাঙ্কর এ দিয়েছে, আর একজন স্টুডেন্ট দিয়েছে আমাদের। সবাই দাও, সবাই অ্যান্সারটা দিতে থাকো। তোমরা 3 নাম্বার অপশনটা কিন্তু লিখে পাঠাও, তিনের কোনটা সেটা। তোমরা 3 এর এ বি সি এইভাবে অ্যান্সার দাও। লিপিড আর অ্যারেঞ্জ উইথিন দ্য মেমব্রেন। ভেরি ফাস্ট, এই তো আমার সব স্টুডেন্ট প্রথম ভেরি ফাস্ট অ্যান্সার দিতে শিখছে। ভেরি গুড, তোমাদের ইমপ্রুভমেন্টটা খুব ভালো হচ্ছে। দেখো এর মধ্যে আমরা 63টা অ্যান্সার প্রায় পেয়ে গেলাম। ভেরি গুড। অ্যান্সার ভুল ঠিক হোক সেটা পরের কথা, সেটা তো আমরা শেখাবো তোমাকে, কিন্তু এই ফার্স্ট কোশ্চেন পড়ে অ্যান্সার করতে পারা, এটা একটা মেডিকেলের ভেরি ইম্পর্টেন্ট। চলো এবার অ্যান্সারটা কোনটা ঠিক সেটা আমাদের জানতে হবে, তার জন্য আমি এবার অ্যান্সারটা সেটা দেখাই তোমাকে। কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু 3 এর সি। হেড প্রেজেন্ট থাকে টুয়ার্ডস দ্য আউটসাইড আর টেল প্রেজেন্ট থাকে টুয়ার্ডস দ্য ইনসাইড। সেই জন্য আমাদের তীর্থাঙ্কর প্রথম লিখেও কিন্তু ফার্স্ট হতে পারলো না। ফার্স্ট হলো আমাদের, তারপরে ইনপুট এসছে আয়ুষীর ক্ষেত্রে। আয়ুষী, আর তোমরা এভরিওয়ানে সবাই মেসেজ পাঠাবে, এভরিওয়ানে, যাতে সবাই বুঝতে পারে আলটিমেটলি। আয়ুষী তুমি কোন জেলা থেকে আছো একটু বলে দাও। আয়ুষী স্যার হাওড়া জেলা থেকে। রাইট, আয়ুষী আমাদের হাওড়া জেলা থেকে আছে। ও এবার এই 3 তে কিন্তু ফার্স্ট হয়েছে তোমাদের মধ্যে। তোমরা সবাই কিন্তু এই অ্যান্সারটা কিন্তু অনেককেই সি পাঠিয়েছো, অনেককেই। কয়েকজন আছো এ পাঠিয়েছো, যেমন শুভদীপ আছো বা রিজু আছো। তোমরা ব্যাপারটা বুঝে গেছো তো? পোলার হেডটা আউটসাইড এ স্যার বুঝেছি। ওকে ভেরি গুড, ঠিক আছে। চলো এবার আমরা পরের কোশ্চেন, পরের একটা আবার সেল মেমব্রেন থেকে কোশ্চেন এসছে, দেখি প্রথম ইনপুট কার আসে। তোমরা কিন্তু 4 নাম্বার অ্যান্সার লিখে বলবে, 4 নাম্বার অ্যান্সার লিখবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না আমরা। তুমি কার অ্যান্সারটা দিলে, নাহলে আমরা বুঝতে পারবো না। 4 দিয়ে লিখতে হবে, নাহলে আমরা অ্যান্সারটা নিতে পারবো না। ভেরি গুড, তোমাদের অ্যান্সার কিন্তু তোমরা ফার্স্ট দিতে শিখছো, এটা তোমাদের মধ্যে ভেরি ইমপ্রুভমেন্ট দেখছি আমি। কারণ জানাটা ইম্পর্টেন্ট নয়, কতখানি ফার্স্ট অ্যান্সার দিতে পারবে এটাই মেডিকেলের পরীক্ষার দিন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ফ্লুইড নেচার অফ দ্য মেমব্রেন আর এবল টু এক্সপ্লেন, কি এক্সপ্লেন করে সেটা। এই অ্যান্সারটা প্রথম কিন্তু দিয়েছে আমাদের শাকনিক ব্যানার্জি। শাকনিক তুমি হয়তো 4 লেখনি ঠিকই, কিন্তু তোমার 4 লিখবে পরের বার থেকে সবাই।
শাগনিক ব্যানার্জি আমাদের অ্যান্সারটা ডি আছে, দেখে নি আমরা অ্যান্সারটা কি আছে আলটিমেটলি। ও ঠিক দিয়েছে তো? হ্যাঁ, ও একদমই অ্যান্সার ঠিক দিয়েছে। এই প্রত্যেকটা ফাংশন সেল মেমব্রেনের ফ্লুইড নেচারের জন্য হয়। শাগনিক, তুমি কোন জেলা থেকে আছো? স্যার পুরুলিয়া। রাইট, এই তো আমাদের পুরুলিয়া জেলার একজন স্টুডেন্ট, সে আমাদের কিন্তু 4 নাম্বার কোশ্চেনে তোমাদের মধ্যে সেরা স্টুডেন্ট হতে পেরেছে। ভেরি গুড। চলো, এই হচ্ছে আমাদের সেল মেমব্রেন। এরপর আমরা সেল ওয়াল সম্বন্ধে তোমাদের পড়াই, তারপর তোমাদের আবার কোশ্চেনের ফরম্যাটে আসবো। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ বলে। চলো চলে আসি আমরা এবার সেল ওয়াল সম্বন্ধে। সেল ওয়াল মানে কোষ প্রাচীর। এই সেল ওয়াল বা কোষ প্রাচীর সম্বন্ধে তোমাদের সাথে এবার একটু চলো ডিসকাস করি। এই যে কোষ প্রাচীর বা সেল ওয়াল তুমি যাই বলো, এটা হচ্ছে নন লিভিং একটা রিজিড স্ট্রাকচার, মানে বুঝতে পারছো, একটা সজীব নয়, নির্জীব, একটা রিজিড মানে শক্তপোক্ত একটা স্ট্রাকচার। সেল ওয়াল ফর্মস দ্যান আউটার কভারিং অফ দ্য প্লাজমা মেমব্রেন অফ ফাঙ্গি এন্ড প্ল্যান্ট। সবার মধ্যে এই সেল ওয়াল থাকে না, প্ল্যান্ট এবং ফাঙ্গি এই দুজনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সেল ওয়াল কোথায় প্রেজেন্ট থাকে, প্লাজমা মেমব্রেনের বাইরে প্রেজেন্ট থাকে। তাহলে সেল ওয়াল কি করে? নট অনলি গিভস দ্য শেপ, শুধুমাত্র শেপ দেয় তা নয়, সেল অ্যান্ড প্রোটেক্ট দ্য সেল ফ্রম দ্য মেকানিক্যাল ড্যামেজ অ্যান্ড ইনফেকশন। মানে সেল যাতে অন্য কোনো ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন না হয়, ড্যামেজ না হয়, এইগুলোকেও কন্ট্রোল করা সেল ওয়ালের একটা কাজ। আবার একটা ফাংশন, ইট হেল্প দ্য সেল টু সেল ইন্টারঅ্যাকশন। দুটো সেলের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন বা ক্রস ব্রিজ তৈরি করা, এরাও কাজ এটা। আর একটা ফাংশন, প্রোভাইড ব্যারিয়ার টু আনডিজারেবল ম্যাক্রোমলিকুলস। যেটা সেলের পক্ষে উপযুক্ত নয় এমন কিছু ম্যাক্রোমলিকুলস, প্রোটিন হোক, কার্বোহাইড্রেট হোক, সেটা সেলের মধ্যে যাতে না ঢুকতে পারে, প্লাজমা মেমব্রেনের মধ্যে যাতে তার সঙ্গে অ্যাটাচমেন্ট না হয়, সেই ব্যারিয়ারের কাজটাও কিন্তু করতে পারে সেল ওয়াল। আমরা এই পজিশন থেকে অনেকগুলো সেল ওয়ালের ফাংশন পেলাম, যেটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। রাইট, এবার ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে, তো খুব ভালো করে আন্ডারলাইন করো। অ্যালগা, শৈবাল যাকে বলছি আমরা, তাদের সেল ওয়াল কি কি দিয়ে তৈরি? ভেরি ভালো করে কনসেন্ট্রেট করো কিন্তু। অ্যালগির সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, গ্যালাকটেন্স, ম্যানোজ, মিনারেলস, ক্যালসিয়াম কার্বনেট, এইগুলো দিয়ে তৈরি। কার কথা বললাম আমি? অ্যালগার সেল ওয়ালের কথা। কিন্তু প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি? প্ল্যান্টের সেল ওয়াল দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ দিয়ে তৈরি, পেকটিন দিয়ে তৈরি, তার সঙ্গে সঙ্গে প্রোটিনও প্রেজেন্ট থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যালগার সেল ওয়ালের কম্পোজিশন, প্ল্যান্ট সেলের সেল ওয়ালের কম্পোজিশন। এবার দেখো একটা ইয়ং প্ল্যান্ট সেল, তার মধ্যে প্রথম যে সেল ওয়ালটা প্রেজেন্ট থাকে তাকে আমরা বলছি প্রাইমারি ওয়াল। কিন্তু এই প্রাইমারি ওয়াল সেটা তো বাইরে সেল মেমব্রেনের বাইরে আছে, তার ক্যাপেবল অফ গ্রোথ, তাদের গ্রোথ হয়, গ্রোথ হওয়ার জন্য নতুন নতুন সেল হয়, সেলের স্ট্রাকচার তৈরি হয় আরো, এবং তার জন্য একটা ভেতর দিকে একটা ওয়াল তৈরি হয়, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ওয়াল। তাহলে প্রথম কি থাকলো? প্রাইমারি ওয়াল, তারপরে ভেতরের দিকে মানে টুয়ার্ডস দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেন তো ভাবো এখানে আছে, আর প্রাইমারি সেল ওয়ালটা একদম বাইরে ছিল, তার নিচে কি তৈরি হলো? সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হলো। তাহলে সেকেন্ডারি সেল ওয়াল কোথায় তৈরি হলো? টুয়ার্ডস দ্য মেমব্রেন। বুঝা গেছে তো? সেটা প্রাইমারি ওয়াল থেকে তৈরি হয়। সবার ক্ষেত্রে সেকেন্ডারি ওয়াল নাও তৈরি হতে পারে, কিন্তু প্রাইমারি ওয়াল সবার মধ্যেই থাকবে। কিন্তু এবার দুটো সেল বলি, এটা একটা সেল ভাবো, এটা একটা সেল, দুটো সেলের প্রাইমারি সেল ওয়াল আছে, কিন্তু দুটো সেলের এই প্রাইমারি সেল ওয়ালের মাঝখানে একটা লেয়ার থাকে, সেলের ওয়ালেরই লেয়ার, যেটা হচ্ছে মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা কি দিয়ে তৈরি? ওরা ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি। মিডিল ল্যামেলা কি কাজ করে জানো? অনেকটা আঠার মতো কাজ করে, গ্লু এর মতো। গ্লু বলছে দেখো, আঠা, যাতে দুটো নেভারিং সেল মানে দুটো পাশাপাশি সেলের মধ্যে দুটো সেল যাতে একটুখানি নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট থাকে, সেই কাজটা করে। বোঝা গেল তো? তাহলে আমরা প্রাইমারি সেল ওয়াল পেলাম, সেকেন্ডারি সেল ওয়াল পেলাম, আর দুটো সেলের জাংশন পয়েন্টে যে লেয়ারটা মিডিল ল্যামেলা পেলাম। তাহলে প্রথম যদি আমরা দেখি মিডিল ল্যামেলা, তারপরে প্রাইমারি সেল ওয়াল, তার ভেতরে
সেকেন্ডারি সেল ওয়াল, তার ভেতরে প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট আছে। এবার দেখো দ্য সেল ওয়াল মিডল ল্যামেলা মে বি ট্রান্সভার্স বাই দ্য প্লাজমোডেসমেটা। প্লাজমোডেসমেটা কি জিনিস? দুটো নেবারিং সেল বা দুটো নেবারিং কোষ আছে, তাদের দুজনের মধ্যে যেন একটা ব্রিজ প্রেজেন্ট আছে, ব্রিজ, সেটাকেই প্লাজমোডেসমেটা বলছি। সেই প্লাজমোডেসমেটা সেল ওয়াল মিডল ল্যামেলা এগুলো ভেদ করে দুটো সেলের মধ্যে একটা যেন ব্রিজ তৈরি করে দেয়, সেটাই হচ্ছে প্লাজমোডেসমাটা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সেল ওয়াল। চলো এই সেল ওয়াল থেকে আমাদের কি এমসিকিউ আছে তার জন্য এবার রেডি হয়ে নাও। তোমাদের কিন্তু এবার কোশ্চেন মার্কস দিয়ে অপশন লিখতে হবে, নালে কিন্তু আমরা আর তাকে ফার্স্ট হলেও তাকে ফার্স্ট ধরবো না। কোশ্চেন নাম্বার তার সঙ্গে অ্যান্সার দেখবো। ক্লিয়ার তো? চলো এবার আমি তোমাকে কোশ্চেনটা শেয়ার করতে চলেছি। চলো চলো দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 5 দেখো তোমাদের সাথে আমি শেয়ার করবো, দাঁড়াও এক সেকেন্ড, কোনো শেয়ার হয়নি। এবার আমি শেয়ার করছি তোমাদের কোশ্চেনের অপশন। তোমরা অপশন 5 দিয়ে অ্যান্সার লিখতে হবে, 5 দিয়ে। বিশ্বম্বর আমাদের অবশ্য 6 লিখেছো, কিন্তু তা আমরা একটু মার্সি করেই নিলাম, আমরা এখন তো 6 দেখাইনি, ও 5ই লিখতে চেয়েছিল। কোশ্চেন নাম্বার ঠিক লিখবে সবাই। সাকনিক আমাদের 5 এর সি লিখেছে, বিশ্বম্বর 6 সি লিখেছে, মানে 5 এর সি লিখেছে ধরে নাও আমরা। ভেরি গুড, তোমরা সবাই কিন্তু ভালো অ্যান্সার দিচ্ছ। 44টা মেসেজ পেয়ে গেলাম আমরা। আমি চাই 63টা মেসেজ ঢুকুক যারা এখন প্রেজেন্ট আছো। 60টা, এখন 60 জন প্রেজেন্ট আছো। ভেরি গুড, সবাই ইনপুট করো, একজনও যাতে বাদ না যাও। প্রত্যেকটা স্টুডেন্টকেই মেডিকেলে চান্স পেতে হবে, একজনও যাতে বাদ না যাও, প্রত্যেকে আমার কাছে ইম্পর্টেন্ট। চলো এবার আমাদের কোশ্চেনটা দেখাই। অড ওয়ান আউট মানে কোনটা এখানে ভুল, মানে ঠিক নয়, সেটা হচ্ছে গ্যালাকটেন্স। অপশনটা কিন্তু আমাদের বি অপশন, রাইট? এখানে দেখো বি অপশন কেন বললাম, আমরা একটু আগে দেখালাম না অ্যালগা আর প্ল্যান্ট সেলের কথা দেখালাম, রাইট? তাই তো দেখালাম আমরা। প্রথম বি অপশনটা দিয়েছে আমাদের, সেটা হচ্ছে সোহিনী নায়ক। সোহিনী আমাদের প্রথম কিন্তু রাইট অপশনটা দিতে পেরেছে। সোহিনী তুমি কোন জেলা থেকে আছো? হাওড়া। রাইট, হাওড়া থেকে আছে সোহিনী। হাওড়া থেকে আবার এই কোশ্চেনের জন্য তোমাদের ফার্স্ট হয়েছে সোহিনী। ভেরি গুড, ওকে কংগ্রাচুলেশন। আমরা দেখো গ্যালাকটেন্সটা তো দেখালাম একটু আগে, দেখো তুমি ভালো করে একটু আগে এনসিআরটি দেখে নাও। অ্যালগাল সেল ওয়াল, প্ল্যান্টের সেল ওয়াল, তাদের কম্পোজিশনটা আমি দেখিয়ে দিয়েছি তোমাকে। একদম আমাদের অ্যান্সারটা হবে 5 এর বি। তোমরা কিন্তু অনেকেই 5 এর বি করেছো, কিন্তু অনেকে সি করেছো, কিন্তু পেকটিন আর প্রোটিন তো প্রেজেন্ট থাকে। বুঝেছো কোশ্চেনটা? অবন্তিকা, রূপসা, অনেকে তোমরা কিন্তু ভুল করেছো। ভুলটা অবশ্য ম্যাটার করে না, আমরা এখন শিখছি, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু বিটা হবে রাইট অপশন। প্ল্যান্ট সেল ওয়ালের কম্পোজিশন অ্যালগার মধ্যে প্রেজেন্ট থাকে, গ্যালাকটেন্স প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে না। তোমরা অনেকে হয়তো অড ওয়ান কথাটা মানে এটা বুঝতে পারোনি, আমার যা মনে হয়, বা অড ওয়ানটা তোমার চোখেই পড়েনি, তাও হতে পারে। দেখা যাক। তাহলে এরপর আমরা আমাদের পরের কোশ্চেন আসবো, সেটা হচ্ছে আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম। কিন্তু তার আগে আমি একটু পড়িয়ে দিই, চলো এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি আছে। চলো আমাদের একটা প্রশ্ন ছিল বলো কেউ কিছু বলছো, বলো। প্রাইমারি ওয়াল এন্ড বলতে এটা কি পরিণত এবং মানে বয়স? একদম আমি বলি, প্রথমে তুমি বলতে চাইছো প্রাইমারি সেল ওয়াল প্রথমে তৈরি হয় যেটা ইয়ং স্টেজে, তারপর যখন একটা সেল ম্যাচিওর হয়, পরিণত হয়, তখন তোমার সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হয় সেখানে। বুঝেছো? বয়সের উপর ডিপেন্ড করে স্যার এটা? একদম বয়সের উপর ডিপেন্ড করে। এবার আমরা আমাদের নেক্সট টপিক পড়বো, সেটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এবার দেখো আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস পড়তে চলেছি।
while each of the membranous organelle is distinct in the term its structure and function. তুমি যেগুলো মেমব্রেন ধরে ঘেরা যে অর্গানেলস গুলো আছে তারা দেখো সবাই তাদের গঠনগত দিক থেকে আলাদা, ক্লোরোপ্লাস্টের গঠন আলাদা, মাইটোকন্ড্রিয়ার গঠন আলাদা, বা তোমার রাইবোজোম এদের ক্ষেত্রেও দেখো। এবার দেখো এদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলছি, কিন্তু এন্ডোমেমব্রেন কথাটা কেন ইউজ করা হচ্ছে, তাদের মেমব্রেন দিয়ে ঘেরা এসবের জন্য নয়। এন্ডোমেমব্রেন সিস্টেমটা ইউজ করা হচ্ছে তার মেন কারণ কতকগুলো সেল অর্গানেলস আছে তারা নিজেদের ফাংশনের জন্য কোঅর্ডিনেট ম্যানারে কাজ করে, মানে এর সঙ্গে ও ওর সঙ্গে ও এইভাবে যেন একটা যুক্তভাবে কাজটা করে কোঅর্ডিনেট ম্যানারে। যারা যারা এই কোঅর্ডিনেট ম্যানারে কাজ করে তাদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলি। যেমন এই এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কে কে আছে জানো? ইআর আছে, গলগি কমপ্লেক্স আছে, লাইসোসোম আছে, ভ্যাকুওল আছে। এই যে ইআর, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, ভ্যাকুওল এরা কি করে জানো তো? একজন আরেকজনের কাজের জন্য নিজেদের মধ্যে একটা সংযুক্ত কোঅর্ডিনেট ম্যানারে কাজ করে। তাই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, ভ্যাকুওল এদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলছি। কিন্তু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম এদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলছি না। কিন্তু কেন? তার কারণ নট কোঅর্ডিনেট উইথ অ্যাবভ কম্পোনেন্টস, বা তারা নিজেদের মধ্যে এইভাবে কোঅর্ডিনেট ম্যানারে কাজ করে না, মানে একজন আরেকজনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট নয়। তাই তাদেরকে আমরা বলছি না এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে। তাহলে এন্ডোমেমব্রেনের সিস্টেমের মধ্যে কারা কারা এলো? ইআর, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, ভ্যাকুওল। মাথায় ঢুকে না, প্রত্যেকটা আন্ডারলাইন করো, এগুলো আমি করেছি তোমাকে। এবার তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে তোমাকে বলি চলো। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে অন্তর্গত একটা স্ট্রাকচার, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডিজ দ্য ইউক্যারিওটিক সেল রিভিল দ্য প্রেজেন্স অফ নেটওয়ার্ক অর রেটিকুলাম অফ টাইনি টিউবুলার স্ট্রাকচার। ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হওয়ার পর আমরা কি দেখলাম? একটা কিরম স্ট্রাকচার? টিউবুলার, মানে নলাকার একটা স্ট্রাকচার সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার্ড কন্ডিশনে আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে প্রেজেন্ট আছে। তাদেরকে আমরা নাম দিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো সাইটোপ্লাজমের মধ্যে কোষের যে অভ্যন্তরে টোটাল যে মনে করো একটা এরিয়া বা অঞ্চল, তাকে দুটো ভাগে ওরা ভাগ করে দিচ্ছে। কি কি সেইগুলো? একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস, আর একটা হচ্ছে যেটা তোমার আরেকটা নাম ল্যামিনাল, যেটা ইনসাইড দ্য ইয়ার, মানে ইয়ারের ভেতরে যে অংশ, মানে ইয়ার গুলো এরকম একটা মনে করো নলাকার অংশ, সেই ইয়ারের মধ্যবর্তী যে সাইটোপ্লাজমের অংশ তাকে আমরা কি বললাম? লিউমিনাল অঞ্চল বা ইনসাইড দ্য ইয়ার। আর ইয়ারের বাইরে যে সাইটোপ্লাজমের অঞ্চলটা আছে তাকে আমরা কি বললাম? এক্সট্রা লুমিনাল। বুঝে গেছে ব্যাপারটা? মানে নিজের ভেতরের যে অঞ্চলটা সেটাকে আমরা কি বললাম? লুমিনাল বা ইনসাইড দ্য ইয়ার। তার বাইরের যে অঞ্চল তাকে বলছি এক্সট্রা লুমিনাল প্লেস। মানে তোমার নিজের বাড়ি, তোমার বাড়ির বাইরে সারা জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা হচ্ছে এক্সট্রা লুমিনাল। আর তোমার বাড়ির উঠোন বা বাড়ির জায়গা চারপাশের, সেগুলো হচ্ছে তোমার লুমিনাল বা ইনসাইড ইয়ারের মধ্যেই আসে। বোঝা গেছে ব্যাপারটা? এবার এই ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম show the ribosome attached to the outer surface. অনেক সময় আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে দেখি রাইবোজোম অ্যাটাচমেন্ট করে আছে। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যখন রাইবোজোম অ্যাটাচমেন্ট করে থাকে তখন আমরা তাকে বলি আরইআর। কি নাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন রাফ? তার কারণ তার গায়ে তো রাইবোজোম যুক্ত হয়ে আছে না। আর যাদের গায়ে, যেসব ইয়ারের গায়ে রাইবোজোম অ্যাটাচমেন্ট নেই
তাদেরকে কি বলবো? স্মুথ বলবো। স্মুথ হ্যাঁ, রাইট, ভেরি গুড, তাদেরকে আমরা স্মুথ বলবো কারণ তাদের গাটা স্মুথ, রাইবোসোম অ্যাটাচমেন্ট নেই। কিন্তু এখান থেকে তোমার মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আরইআর এবং এসইআর এর ফাংশনটা কি। RER ultimately frequently observed in the cell actively involved in the protein synthesis. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? প্রোটিন সিনথেসিস এন্ড সিক্রেশন এটা কাদের কাজ? সেটা হচ্ছে RER এর কাজ। আন্ডারলাইন করো ভালো করে। They are extensive and continuous within the outer membrane of the nucleus. এই যে নিউক্লিয়াস, তার তো একটা মেমব্রেন আছে, নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় মেমব্রেন, তার এক্সটেনশনটা হচ্ছে RER। তাহলে নিউক্লিয়াসের কাছে কে থাকে? RER থাকে। তার দূরে কে থাকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যাদের মধ্যে গায়ে রাইবোসোম অ্যাটাচমেন্ট থাকে না। তাহলে এসইআর এর ফাংশন কি? এসইআর এর ফাংশন আবার আন্ডারলাইন করো, সিনথেসিস অফ লিপিড, এক নম্বর ফাংশন। এটা ছাড়াও ইন অ্যানিম্যাল সেল লিপিড লাইক কিছু স্টেরয়েডিয়াল হরমোন, মানে স্টেরয়েডিয়াল হরমোন মানে লাগে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এইসব হরমোনগুলো সিনথেসিস করায় এসইআর এর ফাংশন। তাহলে আরইআর এর ফাংশন, এসইআর এর ফাংশন, একদম ভালো করে মাথায় আমাদের রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ছবিটা দেখে নাও, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একবার দেখান। এ দেখো, এখানটা দেখো, তুমি ছবিটা দেখো। ও আগেরটা দেখছো? আগেরটা বলছো, বলো। হ্যাঁ স্যার, দাগ দেওয়া হয়নি একটু। ওকে ওকে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু সবাই আন্ডারলাইন করে রাখো। আরইআর এর ফাংশনগুলো কোনগুলো বলেছি, আর এসইআর এর ফাংশনগুলো কোনগুলো, এটা নিয়েই তুমি তোমার খাতায় একটা নোট বানাবে। একটা কোশ্চেনও বাইরে আসা পসিবল নয় তুমি যদি এইভাবে পড়াশোনা করো, সে তুমি নিজেই বুঝে যাবে, আমার বলার কোনো দরকার নেই। এখানে শুধু এইভাবে পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার, তার প্রত্যেকটা প্যারাগ্রাফ, যাই সময় লাগুক, যাই কিছুই থাকুক, ওখানে কোনো ফাঁকি দিলে হবে না। চলো এবার আমরা নেক্সট পার্টটায় যাই। তার আগে আবার একটু এমসিকিউ সেকশনে চলে আসি। বলো 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 স্যার। বলো। স্যার পরের দিন কি এই টপিকটাই পরীক্ষা নেবেন? হ্যাঁ আজকে যতটুকু পড়িয়েছে। হ্যাঁ, একদম একদম। চলো এবার আমরা একটুখানি আমাদের কোশ্চেন আনসার ফরম্যাটটায় চলে যাই। আজকে যতটুকু পড়িয়েছে। না, আমার ক্লাস শেষ হয়নি বাবা, শেষ হওয়ার আগে আমি বলে দিচ্ছি একটু। চলো আমি শেষ হওয়ার আগে বলছি, রাইট? চলো আজকে এবার আমাদের আরেকটা কোশ্চেন দেখে নিই আমরা। তোমরা চ্যাটে অপশন লিখবে, তোমরা কিন্তু 6 বলে অ্যানসারটা লিখবে চ্যাটে, 6 বলে অ্যানসার। কোশ্চেন আমি শো করছি তোমাদেরকে, কোশ্চেন আমি শো করেছি তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 6, তোমরা একটু চ্যাটে অ্যানসারটা লেখো। দেখতে পাচ্ছ? Why ERGB, lysosome and vacuoles are compartments of endomembrane system? তোমরা চ্যাটে অ্যানসার পাঠাচ্ছ, একজন রেসপন্স করো তো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, আমার চ্যাটটা ওকে। তোমাদের একটু চ্যাটে প্রথম কি অ্যানসার, আমার এই চ্যাটটা এখান থেকে খুলছে না কোনো কারণে, একবার আমি দেখে নিচ্ছি। তবে আমি অ্যানসারটা তোমাদের শো করছি এখন। সেটা হচ্ছে দেখো, দেয়ার ফাংশন আর কোঅর্ডিনেটেড, দেয়ার ফাংশন আর কোঅর্ডিনেটেড, ক্লিয়ার? এবার তোমরা একটুখানি, আমার চ্যাটটা যেহেতু খুলছে না, তোমরা একটু বলো তো কে প্রথম অ্যানসার ইনপুট করেছিলে? রঞ্জিত। ওকে, ভেরি গুড। রঞ্জিত তুমি ওর মাইক্রোফোনটা অবশ্য মনে হয় কাজ করছে না। রঞ্জিত কিন্তু দুটো আজকে আমাদের অপশন রাইট বললো। তোমরা সবাই ভালো অ্যানসার দিচ্ছ, ভেরি গুড। কিন্তু দেয়ার ফাংশন আর কোঅর্ডিনেট ম্যানারে করে, সেই জন্য এন্ডোমেমব্রেন সিস্টেম। পড়ো, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আগে আমরা অ্যানসার দিতে পারো? ফার্স্ট, রেটিকুলাম আর দ্য মেজর সাইট ফর দ্য, কোশ্চেন নাম্বার 7 লিখতে হবে কিন্তু। তোমরা খুব ভালো অ্যানসার দিতে শিখে গেছো ফার্স্ট, খুব ভালো ইমপ্রুভমেন্ট। এবার আমার চ্যাট অপশনটা খুলে গেছে কোনো কারণে। দেখো, প্রথম আমরা সায়ন কুন্ডুকে দেখছিলাম, ও 7A দিয়েছে অপশন। অবন্তিকা কিন্তু 7C দিয়েছে।
শুভদীপ তুমি কিন্তু 7 এর অপশন 7 লিখতে হবে। চলো আমরা রাইট অপশনটা দেখে নিই। আমাদের রাইট অপশনটা কিন্তু লিপিডস অ্যান্ড স্টেরলস, তাই তো? তাহলে কে অ্যান্সারটা ঠিক বললে একটুখানি বলে দাও, আমার তার নামটা বলে দাও নিজেই। স্যার সায়ন একদম ঠিক বলেছো, তুমি এ অপশন দিয়েছিলে, রাইট? সায়ন কোথা থেকে, কোন জেলা থেকে? স্যার কলকাতা থেকে, রাইট। তাহলে আমাদের কলকাতা জেলার একজন স্টুডেন্ট, সেও কিন্তু আমাদের প্রথম একটা র্যাঙ্ক পেলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, রাইট। চলে আসি আমাদের তাহলে এবার পরের টপিক, যেটা আমরা আরেকটু ডিসকাস করবো। এখনো তোমাদের পারফরমেন্স খুব ভালো হচ্ছে, খুব ভালো প্র্যাকটিক্যালি। চলো এবার আমরা তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। দেখো এখানে গলগি অ্যাপারেটাস বললে আমরা একজন সায়েন্টিস্টের নাম বলছি, যেটা হচ্ছে ক্যামেলিও গলগি। ফার্স্ট অবজার্ভ করলেন ডেন্সলি স্টেন্ড একটা রেটিকুলার স্ট্রাকচার নিয়ার দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের কাছাকাছি উনি একটা কি করলেন, একটা ডেন্স, একটা ঘন গোলাকার মতো একটা কিরকম স্ট্রাকচার উনি দেখলেন। রেটিকুলার মানে গোলাকার বলতেই পারি। These are later named the Golgi bodies after him. যেহেতু তিনি প্রথম দেখেছিলেন, সেজন্য তার নাম থেকে আমরা এটা নামকরণ করলাম, নোমেনক্লেচার করে দিলাম গলগি বডিজ। কিন্তু গলগি বডিজ এর মধ্যে কি আছে, তুমি এর জন্য এনসিইআরটি এর উপরের পেজে একটা পিকচার দিয়েছি আমি, দেখো, দেখতে পাচ্ছ ফ্ল্যাট একটা ডিস্কের মতো স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট কিছু ভ্যাকুয়াল প্রেজেন্ট আছে। এই নিয়েই তোমার গলগি বডিজ তৈরি। কি কি দেখো, they consist of many flat discs এর মতো শেপ স্ট্রাকচার। তাদের নাম কি দিয়েছি, তাদের নাম দিয়েছি সিস্টার্নি। তাদের ডায়ামিটারটা কত, এটা আন্ডারলাইন করো, ভেরি ইম্পর্টেন্ট, 0.5 মাইক্রোমিটার টু 1 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। কার কথা বলছি? সিস্টার্নির কথা বলছি, যে সিস্টার্নি গলগি অ্যাপারেটাসের মধ্যে ফ্ল্যাট একটা অংশ, তারা কেমন ভাবে আছে, স্ট্যাক করে আছে প্যারালালি, একজনের সঙ্গে আরেকজন প্যারালালি প্রেজেন্ট আছে। কিন্তু এই সিস্টার্নি কটা থাকবে, এটা কিন্তু ভ্যারি করে এভরি সেলের মধ্যে, এটা কোনো পারফেক্ট নাম্বার নেই এরকম। এবার ভালোভাবে জিনিসটা বোঝো, নিউক্লিয়াসের সঙ্গে তারা তো কাছাকাছি আছে, তারা ডিস্কের মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে। এদের দুটো এন্ড থাকে, আমার হাতের দেখো তুমি একটা এই ধরনের এন্ড দেখতে পাচ্ছ, আর হাতের এই সামনের দিকটা একটা এন্ড দেখতে পাচ্ছ। ভাবো হাতের মতো এই অংশগুলো এইভাবে, এই তোমার সিস্টার্নি গুলো তৈরি আছে এইভাবে। তাহলে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি কনভেক্স আর কনকেভ, রাইট, একটা হচ্ছে কনভেক্স আর একটা হচ্ছে কনকেভ স্ট্রাকচার তৈরি করছে। একদম রাইট, ভেরি গুড। এবার এটা মাথায় রাখো, নিয়ার দ্য নিউক্লিয়াস সেটা কোন স্ট্রাকচার তৈরি করেছে, কনভেক্স একটা স্ট্রাকচারটা অংশটা আছে। তার নাম কি দিয়েছি আমরা, সিস অর দ্য ফর্মিং ফেজ। তার উল্টো দিকে এই ধরনের যে অংশটা, এটাকে আমরা কনকেভ বলছি, বা বলছি ম্যাচুরেশন অর ম্যাচিউরিং ফেজ। মানেটা কি হচ্ছে এখানে, নামগুলো কেন এরকম, তার ফাংশনটা দেখলে তুমি পরিষ্কার মানেটা বুঝে যাবে। মানে এই ইন্টারকানেক্টেড সিস্টার্নি স্যার বুঝতে পারলাম না এইটা। আবার বলছি, দেখো তুমি দেখো এই স্ট্রাকচারটা দেখো তো, এই স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, এদের মধ্যে দুটো অংশ থেকে এইভাবে সিস্টার্নি গুলো যুক্ত হয়ে আছে। এইটাকে আমরা যদি বলো সিস ফেজ বলছি, আর এই দিকের অংশটাকে আমরা দাঁড়াও ট্রান্স ফেজ বলছি। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আগে বুঝে নাও। সিস ফেজ দিয়ে কি হয় জানো, এই অঞ্চলটা দিয়ে কোনো একটা প্রোটিন এর মধ্যে দিয়ে ঢুকে পড়লো, প্রোটিন ঢুকেছে, ঢুকে এর মধ্যে সেটা ম্যাচিওর হচ্ছে, তার গঠনটা আরো সুগঠিত হচ্ছে, দিয়ে এই ট্রান্সফেজ দিয়ে সেটা বাইরে বেরিয়ে গেল। মানে একদিক দিয়ে ঢুকলো, ভেতরে সেটা ম্যাচিওর হলো, সুগঠিত স্ট্রাকচার তৈরি হলো, তার অপর প্রান্ত দিয়ে বা অপর এন্ড দিয়ে সেটা বেরিয়ে গেল। তাহলে এই দুটোর নাম আমরাই সেটা তোমাকে বোঝালাম। দেখো এখানে আবার বলছি, এখানে একটা সিস ফেজ আর একদিকে উল্টো দিকের জায়গাটা ট্রান্সফেজ। নাম থেকে কি বুঝতে পারছি আমরা, দ্য গলগি অ্যাপারেটাস প্রিন্সিপালি পারফর্ম দ্য ফাংশন অফ প্যাকেজিং। মানে ওরা যখন সিস ফেজ দিয়ে মেটেরিয়াল গুলোকে নিল, তারপর ভেতরে প্যাকেজিং করলো, করে কি করলো, অপর এন্ড দিয়ে সেটাকে প্যাকেজ করে বাইরে বার করে দিল। কি প্যাকেজিং করে, ইন্ট্রাসেলুলার কিছু মেটেরিয়াল, মানে সেলের ভেতরে কিছু প্রোটিন লাগবে সেইগুলোকে ওরা অ্যারেঞ্জ করে।
বা সেলের বাইরে কিছু প্রোটিন কাজে লাগবে, যেমন তোমার পেপসিন তোমার স্টোমাক তোমার পাকস্থলীতে কাজে লাগে, ওটা কিন্তু পাকস্থলীর সেলের মধ্যে তৈরি হয়। গলগি বডিজ সেই প্রোটিনগুলোকে তোমার স্টোমাকের মধ্যে সেলের বাইরে এক্সিট করিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে একটা প্যাকেজিং করা, মানে মেটেরিয়ালস টু বি প্যাকেজ ফ্রম দ্য ভেসিকেল ফ্রম দ্য ইয়ার। প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম ছিল, ওখানে প্রোটিন তৈরি হয়েছে, সেই প্রোটিনটা কোথায় গিয়ে ঢুকেছে, সিস ফেজের মধ্যে ঢুকেছে। সিস ফেজ অফ দ্য গলগি অ্যাপারেটাস মুভ টুয়ার্ডস দ্য ম্যাচুরেশন ফেজ, মানে অপর তালে ভেতরে ওরা প্যাকেজিং হচ্ছে, হয়ে ম্যাচুরেশন ফেজ দিয়ে তারা এক্সিট হয়ে যাচ্ছে। তাহলে গলগি অ্যাপারেটাস গুলো ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে। কেন ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকে? তার কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে, সেই প্রোটিনগুলোকে নিয়ে প্যাকেজিং করতে হবে, বুঝতে পারছো তো? সেই জন্য ওরা কাছাকাছি আমার রাইবোজোমের সঙ্গে থাকে। তাহলে এই নাম্বার অফ প্রোটিন সিনথেসিস বাই রাইবোজোম on the endoplasmic reticulum are modified in the cisternae of the Golgi apparatus, মানে রাইবোজোম যে প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিজের মধ্যে এসে সেটা ম্যাচিওর হয়, হয়ে সেটা ছোট ছোট ভ্যাসিকেল মানে ছোট ছোট গহ্বরের মতো, মানে ছোট ছোট থলের মতো অংশ, তার মধ্যে প্রোটিনগুলো ভরা থাকে, সেইটা দিয়ে ট্রান্সফেজ দিয়ে তারা বেরিয়ে যায়। Golgi apparatus important site formation of glycoprotein and glycolipids। আরো দুটো ফাংশন মাথায় রাখো তো, আন্ডারলাইন করো ভালো করে, সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাসের আরো দুটো ফাংশন, গ্লাইকোপ্রোটিন তৈরি করা আর গ্লাইকোলিপিডসও তৈরি করা। ক্লিয়ার? এটা ভেরি ইম্পর্টেন্ট ফাংশনের মধ্যে আসছে। এই ব্যাপারটা আমরা বুঝলাম। তারপর চলে আসি আমাদের লাইসোজোম। লাইসোজোম অনেকটা এই ধরনের স্ট্রাকচার। These are membrane bound vesicular structure, মানে মেমব্রেন দিয়ে ঘেরা ছোট ছোট থলির মতো স্ট্রাকচার, formed by the process of packaging of the Golgi apparatus। তাহলে লাইসোজোম কোথা থেকে তৈরি হয়? গলগি বডিজ থেকেই তৈরি হয়। The isolated lysosomal vesicle, lysosomal vesicle মানে ছোট ছোট ব্যাগের মতো স্ট্রাকচার, তার মধ্যে কি পড়া আছে ওই ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যে পড়া আছে অল টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম, অনেক টাইপের উৎসেচক। কি কি সেইগুলো? নামগুলো কোশ্চেন আসছে মেডিকেলে। লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট, হাইড্রোলেজ, এগুলো সবগুলোই হাইড্রোলেজ টাইপ অফ এনজাইম কিন্তু, রাইট? এবার মনে রাখবে এই সব এনজাইম গুলো কোন পিএইচ এ সবথেকে ভালো কাজ করতে পারে, এটাও কোশ্চেন এমসিকিউ, যেটা হচ্ছে অ্যাসিডিক পেজ। ভেরি গুড। And these enzymes are capable of digesting the carbohydrate, protein, lipid, nucleic acid, সবগুলোকেই ভাঙতে পারে এই উৎসেচক বা এই এনজাইম গুলো। এই হচ্ছে আমাদের লাইসোজোম। আর আজকে আমরা লাস্ট টপিক যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের ভ্যাকুওলস। তাহলে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমটাকে পুরোটা কভার আপ করে দিতে পারবো। The vacuole is the membrane bound space found in the cytoplasm, মানে সাইটোপ্লাজমের মধ্যে তুমি মেমব্রেন দেয়া ছোট ছোট অংশ দেখতে পাবে, এগুলোকে আমরা ভ্যাকুওল বা কোষ গহ্বর বলবো। কিন্তু ভ্যাকুওলের মধ্যে কি কি থাকে? থাকে ওয়াটার থাকতে পারে, কিছু স্যাপ থাকতে পারে, কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট মানে কিছু রেচন পদার্থ থাকতে পারে, আদার কিছু নট ইউজফুল প্রোডাক্ট থাকতে পারে, যেটা সেলের পক্ষে অতটা ইউজফুল নয়। কিন্তু the vacuole is bounded by a single membrane। তাহলে ভ্যাকুওলটা একটা মেমব্রেন দিয়ে একটা পরিবৃত্ত, মানে মেমব্রেন দিয়ে ঘেরা। তার নামটা কি মেমব্রেনের? যতবারও আন্ডারলাইন করে রাখবো, এতটাই ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। কি নাম বললাম আমরা? টোনোপ্লাস্ট। এই নামটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে তোমাদেরকে। টোনোপ্লাস্টের কথা আমি তোমাকে বললাম। তাহলে টোনোপ্লাস্ট তো বুঝলাম। ইন প্ল্যান্ট সেল দ্য ভ্যাকুওল ক্যান অকুপাই 90% অফ দ্য ভলিউম। তাহলে আমাদের ভ্যাকুওল কত পার্সেন্ট স্থান নিয়ে নেয়? 90% স্থান নিয়ে নেয় প্ল্যান্ট সেলের মধ্যে। ওকে, এবার প্ল্যান্ট সেলের ক্ষেত্রে টোনোপ্লাস্টের আরেকটা ফাংশন দেখো, এরা ট্রান্সপোর্ট করে দ্য নাম্বার অফ আয়ন্স এন্ড আদার মেটেরিয়াল এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইনটু দ্য ভ্যাকুওল।
কোন পদার্থগুলো ভ্যাকুয়ালের মধ্যে ঢুকে সঞ্চিত হবে বা স্টোর হবে, কোনটা হবে না, সেটা কে ডিসাইড করে? টোনোপ্লাস্ট ডিসাইড করে। So their concentration is significantly higher in the vacuole. সেজন্য কোন পদার্থগুলো ভ্যাকুয়ালের মধ্যে অনেক বেশি সঞ্চিত থাকে, তাই ভ্যাকুয়ালের ভেতরকার কনসেন্ট্রেশন সব সময় বেশি হবে কম্পেয়ার টু সাইটোপ্লাজম। এবার দেখো আমি এই তোমাকে দুটো স্পেশাল ভ্যাকুয়ালের কথা বলি। একটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, সংকোচী গহ্বর। কার মধ্যে দেখতে পাবে? অ্যামিবার মধ্যে দেখতে পাবে। কি ফাংশন করে? এটাই আমাদের কোশ্চেন। অসমো রেগুলেশন, মানে জল কতটা সেলের মধ্যে থাকবে এইগুলোকে কন্ট্রোল করা, আর এক্সক্রিশন বা রেচন সেটাকে কন্ট্রোল করতে হেল্প করে। কিন্তু তুমি কিছু প্রোটিস্টার মধ্যে, প্রোটিস্টা, এবার অন্য একটা ব্যাপার বলছি, প্রোটিস্টার মধ্যে তুমি কে দেখতে পাবে? ফুড ভ্যাকুয়াল দেখতে পাবে। কি করে ফুড ভ্যাকুয়াল তৈরি হয়? কোনো একটা প্রোটিস্টা তারা ইউনিসেলুলার, একটাই কোষ একটাই সেল দিয়ে তৈরি। তারা যখন কোনো ফুড মেটেরিয়াল নিজের সেলের মধ্যে এনগালভ করে তখন এই ফুড ভ্যাকুয়াল তৈরি হয়, রাইট? তাহলে এই ভ্যাকুয়াল অবধি আমরা পড়লাম, এখনো ক্লাসটা শেষ হয়নি, এখনো একটা জিনিস তোমাদের বাকি আছে, তারপর আমি অন্য কিছু বলবো। চলো আমরা এবার, আমাদের এখনো টেস্টের ব্যাপারটা বাকি রয়ে গেল। এবার পরের এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখি এবার লাস্ট কোশ্চেন গুলো আমাদের কোন জেলা থেকে পারে স্টুডেন্টরা। একদম কোমর বেঁধে তৈরি হয়ে নাও অ্যান্সার দেওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 8 দেখাচ্ছি, নাও বড় অ্যান্সার দিতে থাকো। কোশ্চেন নাম্বার Glycoprotein and lipid. Glycoprotein and lipid. ভেরি গুড, তোমরা সত্যি খুব ভালো স্টুডেন্ট। দেখো অ্যান্সারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে শিখে গেছো। ভুল ঠিকটা কিছু ম্যাটার করে না, আগে পড়ো, পড়ে অ্যান্সারটা দিতে শেখো। এরপরে তোমাদের আমি শেখাবো রাইট অপশনটা দিতে হবে ঠিক করে। আগে তো ইনপুট করতে শিখি আমরা, সবাই ইনপুট করো। টা মেসেজ পেয়ে গেলাম, 35 জন রেসপন্স করেছো, 36 সবাই রেসপন্স করো, সবাই প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট। তোমাকে চান্স পেতে হবে এখানে, তুমি ইন্ডিভিজুয়াল, তোমাকে চান্স পেতে হবে, তোমার বন্ধুর জন্য নয়, তোমার জন্য তুমি পড়ছো। তুমি ইনপুট করো, ভুল হোক ঠিক হোক সেটা আমার পরের কথা, সবাই ইনপুট করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। চলো এবার আমরা প্রথম অ্যান্সারটা তোমাদের দেখাই। দেখো এখানে অ্যান্সারটা আমি এক সেকেন্ড। হ্যাঁ, ইম্পর্টেন্ট সাইট অফ ফরমেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড, সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার অপশন বি, গলগি অ্যাপারেটাস, রাইট? এটাও কিন্তু আমাদের রঞ্জিতই ঠিক অ্যান্সারটা দিয়েছে, বুঝা গেল? তাহলে আমাদের রঞ্জিত কিন্তু হাওড়া থেকে, ও আবার কিন্তু এইটা অ্যান্সার দিতে পারলো। লাস্ট কোশ্চেন নাম্বার 9টা দেখে নি একটুখানি, আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 9 দেখি অ্যান্সারটা কে দিতে পারো। 9 এর অ্যান্সার রাইট দিয়ে দাও, দেখি সবাই ইনপুট করো, সবাই 9 বলে ইনপুট করো। নাইনের অ্যান্সারটা কে দিলে সে নিজের নাম নিজেই বলবে আমাকে, আমি অ্যান্সারটা দেখাই। সবাই দিয়েছো, সবাই ইনপুট করো, ভেরি ফাস্ট ইনপুট করতে হবে। 9 এর অ্যান্সারটা দেখো, অ্যামিবা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল ইম্পর্টেন্ট ফর এক্সক্রিশন অসমোরেগুলেশন। প্রোটিস্টারা কি করে? ফুড ভ্যাকুয়াল থাকে। ফুড ভ্যাকুয়াল কি করে তৈরি হয়? এনকালফিং অফ দ্য ফুড পার্টিকেলস। সেজন্য 9 এর এ এন্ড বি দুটো অ্যান্সারই রাইট আমাদের, মানে ডিটা রাইট অপশন। কে অ্যান্সারটা প্রথম দিয়েছো তার নামটা একটু নিজেই বলো। সে স্যার সাগনিক ব্যানার্জি, পুরুলিয়া। সাগনিক ব্যানার্জি পুরুলিয়া থেকে, ভেরি গুড, তোমাকে কংগ্রাচুলেশন। তাহলে আমাদের অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আজকে আমরা ভালো পাচ্ছি, তারা ফার্স্ট অ্যান্সার দিচ্ছে, ঠিক অ্যান্সার দিচ্ছে, কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছ তোমরা, এইটার জন্য তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানানো উচিত, রাইট? তাহলে আমাদের পরের, আজকে তোমার পড়াটা দেখে তোমার মনে হয়েছে এখান থেকে যা কিছু কোশ্চেন আসুক তুমি 100% পারবে। শুধু এই টেকনিক ওয়াইজ ভাবে পড়াশোনা করতে হবে, তবেই হবে কিছু। হ্যাঁ, হ্যাপাজার্ড ওয়াইজ করলে কিচ্ছু হবে না। কিন্তু এই তুমি নিজের মধ্যে নিজেরটা, আমি তোমার কনফিডেন্স বিল্ড আপ করিয়ে দেবো যে তুমিও পারবে, তুমি সব ঠিক করছো। পরের দিন তাহলে আমাদের সেলের প্রথম থেকে স্যার আমি বলে স্যার আগের কোশ্চেনটা একটু দেখান। হ্যাঁ রাইট, আগে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম। আমাদের পরের উইকে টেস্ট থাকবে প্রথম থেকে ভ্যাকুয়াল অবধি, ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে পরের দিন তোমরা সবাই 40-তে 40 পাও, যেটা আমার স্বপ্ন। আমি তোমাদের সঙ্গে অনেক আগেও শেয়ার করেছি যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট 40-তে 40 পাবে উইথাউট এনি মানে চিটিং ছাড়া। স্যার পরের দিনে এমনি হবে তো? হ্যাঁ, এরকম ভালো লেগেছে তোমাদের কোশ্চেন আনসার গুলো করতে? হ্যাঁ স্যার স্যার খুব ওকে হ্যাঁ ওকে, স্যার, ভেরি গুড। হ্যাঁ স্যার Hello, খুবই sir. ভালো লেগেছে। রাইট, স্যার বলছি বলো স্যার বলো বলছি বলো। আগের ক্লাসের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো তো আমাদের গ্রুপে পাঠানো হয়নি এখনো। ওকে, তোমরা একটুখানি ওটা গ্রুপে একবার লিখবে, ওটা সুরজিৎ স্যার দেখে নেন বাবা, প্র্যাকটিক্যালি উনি দেখে নেবেন। স্যার এটাতে স্যার ভালো হচ্ছে। ওকে ওকে, ভেরি হ্যালো গুড। স্যার। ঠিক আছে, আমি তোমাদের জন্য এইভাবে কন্টিনিউ Hello. করব। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, বলছি যে কেমিস্ট্রি ক্লাসটা কি জুম ক্লাসে হবে? আমি তোমাকে কয়েকদিনের মধ্যে একটুখানি ইউটিউবে তোমাকে বলে দেবো ব্যাপারটা। হ্যাঁ, মানে তার কি প্রসিডিওর, তার কি ব্যাপার এখনো কিছু ঠিক হয়নি। তবে আমরা জানুয়ারি মাস থেকে হয়তো শুরু করব। আমি তার আগে তোমাদের সবাইকে বলে দেবো, গ্রুপে জানিয়ে দেবো আগে। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক, ভালো থেকো, সাবধানে হ্যাঁ থেকো। স্যার, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন নিয়ে বলো, আজকে শেষ করবো, বলো বলো। হ্যাঁ বলছি যে যেটা আপনি বলেছিলেন যে জানাতে, এটা ফোনে একটু জানিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনাকে মানে ফোনে পাইনি, সুরজিৎ স্যারকে পেয়েছি। তো যেটা বলছিলাম না, যে রিপিটারদের যে ক্লাসটা করাচ্ছেন ওইটাই, যে গ্রুপে লিংক দেওয়ার কথাটা যেটা ছিল আপনি বলছিলেন, ওই 11 সেটা একটু এর তোমরা বলবেন না? 11 এর বলছিলে, 11 এর স্টুডেন্ট হিসেবে বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে, ওই ক্লাসটা আমরা দেখো এখন শুধু রিপিটারসে করাচ্ছি। আমরা যেটা আমাদের আলোচনা করেছি টিমে, তোমাদের ওই ক্লাসগুলো কিছুদিন পরে করাবো, কারণ তোমাদের এই যে বাংলা আর ইংলিশের নোটটা না, আমরা ওই ক্লাসগুলোতে এখন দিতে পারছি না। আর তোমাদের আমরা প্রত্যেকটা ক্লাসে নোট দিতে দিতে পড়াই, কারণ ওইটা একটু ফার্স্ট ক্লাস হচ্ছে, তো তোমাদের এটা কিছু সময় ধরতে অসুবিধা হবে। হ্যাঁ, আমরা তোমাদের প্ল্যানিং করে ঠিক করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, স্যার বলছি 12 এর ক্লাসটা কখন হবে? আজকে 1:30 থেকে হবে, একটু পরে। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের আজকে, বাই, টেক কেয়ার। বলো কিতাব বলছো, বলো বলো, কেউ কিছু থ্যাংক বলছো? ইউ স্যার। স্যার বলছি ভালো ফিজিক্স টিচার আছে জানাশোনা? ওটা এই মুহূর্তে নেই, তবে আমি একটুখানি আমাকে ফোন করো বা গ্রুপে লেখো, গ্রুপে না ফোনে করো, আমি তোমার সঙ্গে আমি নিশ্চয়ই হেল্প করবো যদি কিছু আমার জানা যায়। ফিজিক্সটা অবশ্যই এই মুহূর্তে কিছু জানা নেই। ওকে, তোমাদের সবাই থ্যাংক ইউ আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, টাটা থ্যাংক টাটা, ইউ স্যার। বাই বাই।